সালটা 1973। প্রযুক্তি তখনও এতটা উন্নত হয়ে পারেনি। মুম্বাইয়ের দূরে মানবাত নামের এক গ্রামে হঠাৎ এই দিন দুপুরে বাচ্চা মেয়ে আর মহিলারা নির্মমভাবে খুন হতে থাকে। খুনগুলো এতটাই বীভৎস ছিল যে সাধারণ মানুষ লাশগুলো দেখলে সুস্থ থাকতে পারত না। তবে অবাক করার বিষয় হলো খুনগুলো দিন দুপুরে আলোর মাঝে হলেও না আছে কোনো সাক্ষী আর না কোনো প্রমাণ। গ্রামের পুলিশ যখন এই খুনের রহস্য বের করতে ব্যর্থ হয় তখন এই মার্ডার কেস সলভের দায়িত্ব পড়ে মুম্বাইয়ের সিবিআই অফিসার রামাকান্ত কুলকার্নির উপরে। রামাকান্ত গ্রামে আসতেই বুঝতে পারে এই গ্রামকে বাইরে থেকে যতটা সহজ সরল মনে হয় ভেতরে আছে ততটাই প্যাচ। ছোটখাটো এই গ্রামে এমন কি লুকিয়ে আছে যার জন্য মানবাত গ্রাম এখন এক আতঙ্কের নাম। এমনই সাসপেন্স, টুইস্ট আর গা হিম করার মতো ক্রাইম থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব 1972 সালে ভারতের মহারাষ্ট্রে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত ওয়েব সিরিজ মানবাত মার্ডার্স। মানভাত নামের ছোট্ট একটা গ্রামের নির্জন ঘাসে ভরা এক মাঠে এক মহিলা বসে বসে আপন মনে ঘাস কাটছে। তার থেকে কিছুটা দূরেই একটা ছাগলকে মরে পড়ে থাকতে দেখা যায়। ছাগলটার শরীর প্রায় অনেকটাই পচে গেছে। এদিকে মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে সিনিয়র অফিসার রামাকান্ত কুলকার্নি ট্রেনিং অফিসারদেরকে বলে আসলে প্রতিটা খুনেরই আলাদা প্যাটার্ন থাকে, তবে 6টা কমন প্রশ্নের উত্তর জানতে পারলেই সেই কেস যত কঠিনই হোক না কেন সহজেই সলভ করা যায়। আর তার প্রথম প্রশ্ন হলো যাকে খুন করা হয়েছে তার পরিচয় কি। এদিকে মানবাত গ্রামে ঘাস কাটতে থাকা মহিলাটার অগোচরেই গামছা দিয়ে মুখে ঢাকা 2 লোক ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। আসলে এই মহিলার নাম পার্বতী বারহাতে, বয়স 32। পার্বতী থেকে কিছুটা দূরেই ঘাসের আড়ালে সেই 2 লোক বসে চুপ করে পার্বতীকে দেখছে। একজনের হাতে ধারালো এক কুড়াল। পেছনে কারো শব্দ পেয়ে পার্বতী বেশ ঘাবড়ে পেছনে তাকিয়ে জিজ্ঞেস করে কে ওখানে। লোক দুটো দৌড়ে ঘাসের মধ্যে চলে যায়। পার্বতী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে প্রহ্লাদ তুই নাকি? দেখ এমনি গ্রামে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছে বলেই ভয়ে ভয়ে ঘাসের কাছে আসতেই একটা কুড়াল এসে পার্বতীর কপালে ঢুকে যায়। সাথে সাথে পার্বতীর নিথর দেহ মাটিতে পড়ে যায়। আসলে সময়টা 1973 সালের 8ই অক্টোবর আর পার্বতী এই গ্রামের রহস্যময় খুনের 8 নম্বর ভিকটিম। এদিকে রামাকান্ত বলে দ্বিতীয় প্রশ্ন হলো মৃত্যু কিভাবে হলো। মানবাত গ্রামে তখন সেই 2 খুনি পার্বতীর লাশের থেকে কুড়াল সরিয়ে পায়ের কাছে বসে বোতলে রক্তের মতো কিছু একটা নিয়েছে। রামাকান্ত বলে তৃতীয় প্রশ্ন হলো খুনটা কোথায় হয়েছিল, কারণ লাশ যেখানে পাওয়া গেছে সেখানেই খুনটা হয়েছে এটা জরুরি না, তাই খুনের আসল লোকেশন জানাটা জরুরি, কারণ সেখানে কোনো না কোনো ক্লু তো অবশ্যই থাকবে। এদিকে মানবাতে লোক দুটো পার্বতীর লাশ টেনে ঘাসের মধ্যে নিয়ে যায়। রাত হতেই পার্বতীকে খুঁজতে গ্রামের পুলিশ সহ সবাই সেই ঘাসের মধ্যে টর্চ নিয়ে আসে। এক কনস্টেবল ঘাসের মধ্যে কিছু দূর এগোতেই শাড়ির আঁচল দেখে। সেটা অনুসরণ করে এগোতেই দেখে পার্বতীর লাশ পড়ে আছে। এদিকে রামান বলে চতুর্থ প্রশ্ন হলো খুন কখন হয়েছে, কারণ খুনের আসল সময় না জানলে তুমি কখনোই জানতে পারবে না সাসপেক্টটা তখন কোথায় ছিল। মানভাতে সেই কনস্টেবল দৌড়ে থানায় এসে বলে গ্রামের 7 নম্বর খুন হয়েছে। থানার সবাই খুনের কথা শুনে বেশ ভরকে যায়। ইন্সপেক্টর পাংশে বলে তার মানে পার্বতীকে খুন করা হয়েছে। থানার ইন্সপেক্টর পারাঞ্জেকে বলে তাড়াতাড়ি চলো। বোম্বেতে তখন রামান বলে 5 নম্বর প্রশ্ন হলো খুনের উদ্দেশ্য কি, আর এটা জানা সবচেয়ে কঠিন, কারণ এ সময় অনেক কারণে খুনের উদ্দেশ্য মনে হতে পারে, তাই আগে পাওয়া সব প্রমাণের উপর ভিত্তি করেই সঠিক কারণটাকে বেছে নিতে হবে। তবে সব সময় যে আমার ভেবে নেওয়া কারণটাই সঠিক কারণ হবে এটা মনে করে নেওয়া যাবে না। আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো খুনি কে। তবে সঠিক খুনিকে চেনার জন্য সবসময় সলিড প্রমাণের দরকার, আর শেষে যদি কোনো উপায় না পাওয়া যায় তাহলে কাউকে সরকারি সাক্ষী বানিয়ে নিতে হবে, তাহলেই কেস সলভ। তখনই এক কনস্টেবল এসে জানায় রামাকান্তকে মিনিস্টার কল দিয়ে ডেকেছে। মিনিস্টার আসতেই রামাকান্ত বলে আমি মানভাতের খুনের বিষয়ে কিছু খবর তো পেপারে পড়েছি, কিন্তু এই সময় বোম্বেতে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিছু কেস আছে, সেগুলো রেখেই। মিনিস্টার বলে গত 1.5 বছরে মানভাতে 7টা খুন হয়েছে আর সাসপেক্ট হিসাবে কাউকে আটক করা হয়নি। সবার বিশ্বাস তুমি একমাত্র এই কেস সলভ করতে পারবে, আর বোম্বেতে তোমার টিম থাকবে, তারাই এদিকে সব সামলে নেবে। তুমি কাল সকালে মানভাতে রওনা দাও। এই খুন পাবলিক ইস্যু হলে আমরা বিপদে পড়ে যাব। রাতে রামাকান্ত তার ছোট মেয়েকে বলে তুমি চিন্তা করো না, আমার জন্মদিন আসতে এখনো 1
1 মাস বাকি। আমি তাড়াতাড়ি কেস সলভ করেই চলে আসবো। পরের দিন সকালে রামাকান্ত তার জুনিয়র ভাকাতের সাথে ট্রেনে মানভাতের উদ্দেশ্যে রওনা দেয়। ভাকাত জিজ্ঞেস করে, কেসের ব্যাপারে আপনার কি ধারণা? রামাকান্ত বলে, প্রথমে 4টা বাচ্চা মেয়ে, এরপর 3 জন মহিলাকে খুন করা হয়েছে। প্রথমে তাদেরকে ধারালো কোড়াল দিয়ে মেরে এরপর তাদের প্রাইভেট পার্ট থেকে রক্ত নেওয়া হয়েছে। আমার তো মনে হয় এটা কোনো ভয়ানক রিচুয়ালের জন্য করা হচ্ছে, কোনো অঘোরী তপস্যার মতো মনে হচ্ছে। আর কালোজাদুর বিষয়ে জানতে আমি এই বইটা এনেছি। রামাকান্ত আর ভাকাত পারভানি স্টেশনে নামলে শুক্লা এবং পাংশে তাদের রিসিভ করতে আসে। শুক্লা জানায় পাংশে দিল্লি সিআইডির তরফ থেকে তদন্তে এসেছে। গাড়িতে পাংশে জানায় মানভাতে কোনো মহিলা সন্ধ্যার পর বাসা থেকে বের হতে ভয় পায়। সাধারণ মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস একদম উঠে গেছে। রামাকান্ত পাংশেকে জিজ্ঞেস করে, আপনি যখন এখানে এসেছিলেন তখন 2 জন সাসপেক্টকে গ্রেফতার করেছিলেন, তারা কারা? পাংশে বলে, একজন উত্তম রাও আর অপরজন রুক্মিণী। উত্তম রাও রুক্মিণী এখন পারভানির এক ভাড়া বাসায় থাকে। আসলে উত্তম রাও একটা মুদি দোকানে কাজ করতে করতে পড়ালেখা শেষ করে এরপর রাজনীতিতে ঢোকে। এরপর বড় বড় নেতা দালালি করে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়ে যায়। উত্তম রাওয়ের প্রথম স্ত্রীর ঘরে একটা ছেলে আছে, নাম জয়ন্ত। তবে জয়ন্তর সাথে উত্তম রাওয়ের সম্পর্ক তেমন একটা ভালো না। টাকার লোভে উত্তম রাও রুক্মিণীর সাথে মিলে মদের ব্যবসা শুরু করে। শুক্লা একটা জায়গায় গাড়ি থামিয়ে বলে, এই বস্তিতেই রুক্মিণী তার জাতের লোকদের সাথে থাকতো। আসলে এরা কাঁচা মাংস খায়, এই জন্যই এত বাজে গন্ধ আসছে। আর এই বস্তিতেই উত্তম রাও রুক্মিণীকে দেখে। রুক্মিণী দেখতে অনেক সুন্দর আর তার স্বামী তাকে ছেড়ে দিয়েছিল, তাই উত্তম রাও রুক্মিণীর বাবাকে অনেকগুলো টাকা দিয়ে এই বস্তি থেকে গ্রামে নিয়ে আসে। এসব কথা শুনতে শুনতেই রামাকান্ত গেস্ট হাউসে আসে। সিনিয়র ইন্সপেক্টর পারাঞ্জে এসে রামাকান্তের সাথে পরিচিত হতে গেলেই শুক্লা এই গেস্ট হাউসের কেয়ারটেকার ইউসুফের সাথে রামাকান্তকে পরিচয় করিয়ে দেয়। রামাকান্ত পাংশেকে জিজ্ঞেস করে, উত্তম রাও আর রুক্মিণীকে গ্রেফতার করার আসল কারণটা কি ছিল? পাংশে বলে, গ্রামে বহু বছর যাবৎ প্রচলিত আছে উত্তম রাওয়ের বাসার মাঝের বটগাছের নিচে নাকি গুপ্তধন আছে। আর মজার বিষয় হলো, গ্রামের হওয়া প্রত্যেকটা খুনের পরে উত্তম রাওয়ের বাসা থেকে চূড়ান্ত সাধনার মতো কিছু শোনা যেত। রামাকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে ওদেরকে ছেড়ে দিলেন কেন? পাংশে বলে, প্রথমত কেউ ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়নি, তাই ম্যাজিস্ট্রেটও আমাদের কথা বিশ্বাস করেনি। আর ওরা লকআপে থাকার সময় আরো 3টা খুন হয়, তাই ওদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওরা বর্তমানে মানভাতে নিষিদ্ধ, তাই পারভানিতেই থাকে। এই জন্য আমাদের তদন্তে ওরা কোনো ঝামেলা করতে পারবে না। এদিকে উত্তম রাও আর রুক্মিণীর সাথে তাদের উকিল দূষণে দেখা করতে আসলে রুক্মিণী রেগে জিজ্ঞেস করে, আমরা কতদিন এমন মানুষের বাসায় থাকবো? মানভাতে কবে যাব? দোসানে বলে, আপিল তো করেছি, একটু অপেক্ষা করেন। আর এত চিন্তা কিসে? মানভাতে রুক্মিণীর বোন সামিন্দ্রি সব ভালোভাবেই সামলাচ্ছে, মদের ব্যবসা এখনো বন্ধ হতে দেয়নি। উত্তম রাও রেগে রুক্মিণীর দিকে তাকিয়ে বলে, টাকা যে কারোর নিয়ত খারাপ করে দিতে পারে, তাই আমার কাউকে বিশ্বাস নেই। দোসানে পেপার দেখিয়ে বলে, এখন আপনাদের ওখানে যাওয়াটা মুশকিল, কারণ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে অফিসার এসেছে। আমার কথা শোনেন, এই অফিসার একবার তদন্ত করে চলে যাক, তাহলে আর কোনো সমস্যা নেই। রুক্মিণী রেগে বলে, আমার তাড়া আছে, তাড়াতাড়ি মানভাতে নিষেধাজ্ঞা বন্ধের ব্যবস্থা করো। শুক্লা বলে, সারা গ্রাম অভাবে চলছে, অথচ উত্তম রাও আর রুক্মিণীর মদের ব্যবসা বেশ ভালোই চলছে। সবার জমি বন্ধক নিয়ে পুরো গ্রামকে নিঃস্ব করে রেখেছে, তাই ওদের বিরুদ্ধে কেউ কিছুই বলে না। কিছুক্ষণ পরে বাকি অফিসাররা গেস্ট হাউস থেকে চলে গেলে কালো চাদরে মুড়ি দেওয়া কাউকে হঠাৎ দৌড়ে যেতে দেখা যায়। পরের দিন সকালে তাড়াহুড়ায় বের হওয়ার সময় রামাকান্ত কেয়ারটেকার ইউসুফকে বলে দরজা লাগিয়ে দিতে। ইউসুফ দরজায় তালা লাগিয়ে চলে যায়। রামাকান্ত গাড়ি নিয়ে চলে যেতেই এক চোখ সাদা দেখতে একটা লোক হাতে কিছু একটা নিয়ে গাছের আড়াল থেকে বের হয়ে মুখে চাদর পেঁচিয়ে গেস্ট হাউসের দিকে যায়। গাড়িতে রামাকান্ত শুক্লাকে জিজ্ঞেস করে, তোমরা তো উত্তম রাওয়ের মদের ব্যবসার কথা জানো, তাহলে ওকে ধরনি কেন? শুক্লা জানায়, ওর মদের কারখানার লোকেশন বদলাতেই থাকে আর কখনো ওকে ধরাই যায় না, আর কাকে বেচে সেটা আরো বড় রহস্য। কিভাবে হাত বদল হয় তাও ধরা পড়েনি। রামাকান্ত বলে, শুক্লা তুমি এই মানভাত গ্রামের খুঁটিনাটি আছে এমন একটা নকশার ব্যবস্থা করো, আমরা গেস্ট হাউসের একটা রুমকে আমাদের তদন্ত রুম বানাবো। রামাকান্ত থানায় আসতেই তাকে সানাই দিয়ে একদম শানদার ভাবে স্বাগতম করা হয়। রামাকান্ত খুশি হওয়ার বদলে উল্টা ইন্সপেক্টর পারাঞ্জের উপর রেগে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এদিকে গ্রামবাসী আমাদের উপর বিশ্বাস হারাচ্ছে আর আপনি এসব নিয়ে পড়ে আছেন। এই গ্রামের প্রথম মার্ডার যেখানে হয়েছিল আমাকে সেখানে নিয়ে চলেন আর সাথে সব ফাইলও তুলে নেন। বেচারা পারাঞ্জে এতে বেশ মনক্ষুণ্ণ হয়। গল্প চলে আসে 18 মাস আগে। 8 বছরের গায়েবী রাস্তা থেকে গোবর তুলতে গিয়ে লক্ষ্য করে পাশের মাঠ থেকে অদ্ভুত এক আওয়াজ আসছে। গায়েবীর ভাই গরু চড়াতে চড়াতেই গায়েবীকে ডাকলে গায়েবী বলে, তুই যা, আমি আসছি বলেই কৌতূহলবশত মাঠের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ এক লোক এসে গায়েবীর মুখ চেপে দৌড় দেয়। তার পিছু পিছু কুড়াল হাতে আর একটা লোক হাঁটতে থাকে। এরপর গায়েবীর নিথর দেহ মাঠের মাঝেই পড়ে থাকতে দেখা যায়। কনস্টেবল আম্বাদার জানায়, সেদিন ক্রাইম স্পটে সেই প্রথম লাশ দেখেছিল। আসলে গায়েবীর বাবা আগেই মিসিং কমপ্লেন করেছিল। যখন থানায় একজন এসে জানায় মাঠে বাচ্চা
লাশ পড়ে আছে, তখন আম্বা দাস গায়েবীর বাবাকে লাশ শনাক্ত করতে নিয়ে আসে। রামাকান্ত জিজ্ঞেস করে এই মাঠের পাশের এই 2 ক্ষেত কার। আম্বা দাস বলে সামনেটা সারাং বারাঠের আর এ পাশেরটা উত্তমরাও বারাঠের, যদিও এরা আত্মীয় না। আসলে আমাদের গ্রামে বারাঠি সারনেমের অনেকেই আছে। রামাকান্ত গায়েবীর কেস ফাইল পড়ে বলে গায়েবীর বাবা জানিয়েছে গায়েবী নিখোঁজ হওয়ার পর এই মাঠেই তার বাবা তাকে খুঁজতে এসেছিল, কিন্তু তখন গায়েবী এখানে ছিলই না। আম্বা দাস বলে হ্যাঁ, আমি নিজেই এখানে এসে খুঁজেছিলাম, এখানে কিছুই ছিল না। রামাকান্ত বলে তার মানে খুনি প্রথমে গায়েবীকে কিডন্যাপ করে, এরপর অন্য কোথাও নিয়ে খুন করে 2 দিন সেখানেই রেখে দেয়, তারপর এখানে এনে ফেলে। এর পেছনে কি কারণ থাকতে পারে? ভাকাত বলে তার মানে লাশটা লুকিয়ে রাখা খুনির উদ্দেশ্য ছিলই না। রামাকান্ত বলে দিন দুপুরে এত কিছু হয়ে গেল অথচ গ্রামের কেউ এসব দেখলো না। ভাকাত বলে গ্রামের জনসংখ্যা বেশি না, এখানে সবাই সবাইকে চেনে, যদি নতুন কাউকে কেউ দেখতো তাহলে অবশ্যই সন্দেহ করত। রামাকান্ত বলে ঠিকই বলেছ, তার মানে খুনি এই গ্রামবাসীদের মধ্যেরই কেউ। রামাকান্ত লক্ষ্য করে পাশে দাঁড়ানো গ্রামের কিছু লোকদের মধ্যে মাথায় গামছা বাঁধা এক লোক তাদের দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছে। রামাকান্ত তাকাতেই লোকটা আয়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। রামাকান্ত গায়েবীর লাশের ছবি দেখতে ফাইল ওপেন করলে দেখে কোনো ছবিই নেই। পারাংজে বলে আসলে এখানে বিয়েতে ছবি তোলার লোকেরাই লাশের ছবি তুলে দেয়, আর এটা প্রথম কেস ছিল তাই এর ছবি নেই, তবে বাকি লাশের সব ছবি আছে আর ফাইলে বিস্তারিত লেখা আছে। রামাকান্ত ফাইল পড়ে বলে অনেকবার মেরে চেহারা বিকৃত করা হয়েছে। আম্বা দাস বলে হ্যাঁ স্যার, চেহারার এত বাজে হাল হয়েছিল যে গায়েবীর বাবা জন্মদাগ দেখে লাশ চিনেছে। রামাকান্ত হঠাৎ সামনে তাকাতেই গাছের নিচে পাথরের স্তম্ভের মতো কিছু দেখে জিজ্ঞেস করে এটা আবার কি জিনিস। পারাংজে বলে এটাকে পান্ডেরা মন্দির বলা হয়, যদিও কেউ এসব পাথরকে পুজো করে না। আসলে নিজামরা যখন এখানে অ্যাটাক করে তখন নাকি পারভেরি থেকেও বড় বড় জমিদার এখানেই থাকতো, তারাই নাকি তাদের সব সোনা গহনা হীরা জহরত মাটিতে পুঁতে রাখে। জায়গাটা চেনার জন্য পান্ডেরা পাথর দিয়ে চারিপাশে মন্দিরের মতো স্ট্রাকচার বানিয়ে দেয়। রামাকান্ত বলে তার মানে সবাই বিশ্বাস করে এখানে গুপ্তধন আছে। যাই হোক, গ্রামে কারোর কালো জাদু করার প্রয়োজন হলে কার কাছে যাবে? শুক্লা বলে এই গ্রামে তো একজনই আছে, কাচু পাকু। ওকে একবার থানায় এনে এসব খুনের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু সে কিছুই বলেনি। আর মজার বিষয় হলো সবাই এখানে ওকে সব জানতা বলে ডাকে, মানে মহা জ্ঞানী আর কি। রামাকান্ত বলে এমন পান্ডেরা পাথর গ্রামের আর কোথায় কোথায় পোতা আছে তার নকশা বানাও, আর ওই কাচু পাকুকে সকালে থানায় ডাকো। বলেই পেছনে ফিরে দেখে পান্ডেরা পাথরের সামনে অর্ধেক লেবুতে সিঁদুর মাখানো, অথচ এই পাথরকে কেউ পূজাই করে না। তাহলে প্রশ্ন হলো এই লেবু কে রাখলো? রাতে গ্রামে একটা বাচ্চা মেয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে পা ধুচ্ছিল, হঠাৎই এক লোক এসে মেয়েটাকে তুলে নিয়ে দৌড় দিলে মেয়েটার চিৎকার শুনে সবাই দৌড়ে লোকটাকে তাড়া দেয়। ভাকাত দৌড়ে গেস্ট হাউসে এসে রামাকান্তকে বলে তাড়াতাড়ি চলেন, একটা বাচ্চাকে কিডন্যাপের চেষ্টা করা হয়েছে। গ্রামের লোকজন খুব রেগে আছে, পুলিশের কথাও শুনছে না। তাহলে কি কেসের প্রথম দিনই খুনি ধরা পড়ে গেল? গ্রামবাসী ততক্ষণে সেই লোককে মারতে মারতে এনে গাছের সাথে বেঁধে আগুনে জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। এই ভিড়ের মধ্যেই রুক্মিণীর বোন সামিন্দ্রীকে কেমন যেন রহস্যময় ভাবে তাকাতে দেখা যায়। এই গ্রামের সবাই যেন এক একটা মুখোশধারী। রামাকান্ত দ্রুত তার টিম নিয়ে গ্রামে আসে, দেখে সবাই একটা লোককে গাছের সাথে বেঁধে আগুনে ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। পুলিশকে আসতে দেখে গ্রামের মানুষ তাদের পথ আটকে রাখার চেষ্টা করে। এদিকে একজন লোকটার গায়ে প্রায় আগুন ধরিয়ে দিচ্ছে, তাই উপায় না পেয়ে রামাকান্ত বন্দুক বের করে আকাশে ফাঁকা গুলি ছোড়ে, ধমক দিয়ে সবাইকে সরে যেতে বলে। সবাই ভয় পেয়ে পথ ছেড়ে দাঁড়ায়। পারাঞ্জে রেগে লোকটার কাছে এসে কলার চেপে ধরতেই লোকটা কাঁদো কাঁদো স্বরে বলে আমি কিছুই করিনি। পারাঞ্জে রেগে লোকটাকে একটা থাপ্পড় মারে। রামাকান্ত এগিয়ে আসতেই পারাঞ্জে বলে ওর নাম বানশি, ও এর আগেও বাচ্চা মেয়েদের সাথে অন্যায় করেছে। আমরা একে আগেও সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ না থাকায় ছেড়ে দিয়েছি। রামাকান্ত বানশির দিকে আরো এগিয়ে আসলে বানশি ভাবে রামাকান্ত হয়তো তাকে মারবে, কিন্তু তাকে অবাক করে দিয়েই রামাকান্ত বানশির হাতে দড়ি খুলে দেয়। রাত তখন অনেকটাই গভীর। রামাকান্ত বানশিকে জিজ্ঞাসাবাদ করতে তার থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসা। বানশি ভয়ে ভয়ে রামাকান্তের দিকে তাকিয়ে আছে। হুট করে রামাকান্ত বানশির ঠিক সামনে চেয়ার টেনে এনে বসে বলে কেমন আছো? আসলে এটাই রামাকান্তের জিজ্ঞাসাবাদের ধরন, কখনো ভালো ব্যবহার করে তো কখনো ঘন্টার পরে ঘন্টা চুপ থাকে। সে কখনো মারামারিতে বিশ্বাস করে না। আসলে যেই ক্রিমিনালের সাইকোলজি যেমন, রামাকান্ত তাকে সেভাবেই ট্রিট করে। রামাকান্ত বানশিকে চা দিলে চা পেয়ে বানশি বেশ খুশি হয়ে যায়। রামাকান্ত এবার সুযোগ বুঝে জিজ্ঞাসাবাদ শুরু করে। রামাকান্ত বানশিকে জিজ্ঞেস করে গায়েবী যখন খুন হয় তখন তুমি কোথায় ছিলে? বানশি কাঁদো কাঁদো গলায় বলে সত্যি বলছি, এই গ্রামে যেই 7 জন খুন হয়েছে আমি তাদের একজনকেও মারিনি। আমি এর আগে পারাঞ্জে স্যারকেও একই কথা বলেছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করেনি, উল্টা আমাকে অনেক মেরেছে। রামাকান্ত বলে ঠিক আছে মানলাম তুমি মারোনি, তাহলে ওদেরকে খুন করেছে কে? বানশি বলে আমি জানি না। রামাকান্ত এবার বেশ শান্ত গলায় জিজ্ঞেস করে তুমি আর শ্রীভান্তার সাথে কি করতে চেয়েছিলে? বানশি ইতস্তত করতে করতে বলে আমাকে খুন করতে যায়নি। রামাকান্ত বুঝতে পারে বানশির মতলব ভালো ছিল না, তবে চরিত্র খারাপ হলেও বানশি খুন করতে চায়নি। রামাকান্ত উঠে এসে মেঝেতে ঠিক বানশির সামনে বসে
সান্ত্বনা দিয়ে বলে, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, তুমি আমাকে বলো যে এই শ্রীমান্তার মতো ছোট মেয়েদেরকে দেখে তোমার কেমন লাগে। বাঞ্ছি কোনো উত্তর না দিলে রামাকান্ত বলে, গ্রামের লোকজন এই জন্য তোমাকে আগেও অনেক মেরেছে, তুমি আজ আবার এমন কেন করলে? বাঞ্ছি বলে, আমি বুঝে গিয়েছিলাম যে আমার এই স্বভাবটা ভালো না, কিন্তু আজ আবারও ওই মেয়েকে দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। আমি কি করছি আমি নিজেও জানি না, তবে আমি কারো কোনো ক্ষতি করিনি। কিছুদিন আমাকে এখানে রেখে দিন, হয়তো গ্রামের লোকজন আমাকে মেরেই ফেলবে। বলেই রামাকান্তের পায়ের কাছে মাথা নত করে কান্না করতে থাকে। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রামাকান্ত এসে পাংশেকে জিজ্ঞেস করে, প্রথম 2 খুনের সময় বাঞ্ছি কোথায় ছিল, তার বয়ান তোমার কাছে আছে? সেটা ক্রস চেক করে নিবে। পিছন থেকে পারাঞ্জে বলে, বাঞ্ছি কি মুখ খুলেছে? রামাকান্ত ফাইল দিয়ে বলে, পিডোফিলিয়া একটা বিশেষ ধরনের মানসিক রোগ, যার কারণে মানুষ অদ্ভুত আচরণ করে, সেই হিসাবেই বাঞ্ছির উপরে কেস চার্জ করো। রামাকান্ত পাংশেকে বলে, গায়েবীর ফাইলে তুমি একটা নোট লিখে রেখেছিলে H4 ভেরিয়েন্ট, এর মানে কি? পাংশে বলে, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী গায়েবের শরীরের ক্ষতস্থানে এক ধরনের তুলা পাওয়া গেছে, যা H4 ভেরিয়েন্টের। আমি খোঁজ নিয়ে দেখেছি এই গ্রামে কার কার ক্ষেতে এই ধরনের তুলা চাষ হয়। রামাকান্ত জিজ্ঞেস করে, উত্তম রাওয়ের ক্ষেতে? পাংশে বলে, হ্যাঁ স্যার, আমার বিশ্বাস উত্তম রাও আর রুকমিনী এই কেসের সাথে যুক্ত। রামাকান্ত বলে, তাড়াহুড়া না করে পাকা প্রমাণ নিয়ে যদি আপনি ওদেরকে অ্যারেস্ট করতেন তাহলে ওরা এখন আমাদের হেফাজতে থাকতো। আমরা এখানে খেটে মরছি আর ওরা পারবাড়িতে আরামে দিন কাটাচ্ছে। পারবাড়িতে রুকমিনী আর উত্তম রাও বেশ আরামায়েশই আছে। রুকমিনী উত্তম রাওকে বলে, তুমি আবার আমার বোনের পেছনে কেন পড়েছো? উত্তম রাও বলে, সামিন্দ্রিটা না সত্যি আমার জীবন শেষ করে দিবে, আমি জাহিদকেই ডেইরির দায়িত্ব নিতে বলবো। রুকমিনী জাহিদের নাম শুনে মন খারাপ করলে উত্তম রাও বলে, এই ব্যাপারে তো আমরা যাকে তাকে বিশ্বাস করতে পারি না, পরে আফসোস করে কি হবে বলো? রুকমিনী রেগে বলে, ও আমার বোন। উত্তম রাও অবাক হয়ে বলে, তোমার বোন তো কি হয়েছে? ওকে মদের দোকানের সব হিসাব মিটিয়ে দিয়েছে? রুকমিনী অভিমান করে কাঁদতে শুরু করলে উত্তম রাও তাকে সান্ত্বনা দিয়ে বলে, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওই দুশানে উকিল আমাকে কল করে জানিয়েছে কোর্টের ডেট পাওয়া গেছে, রায় আমাদের পক্ষেই যাবে, এরপর আমরা 2 জন মানভাতে ফিরে যাব। রুকমিনী কাঁদতে কাঁদতে বলে, আমি তখনই শান্তি পাবো যখন আমার কোলে আমার নিজের ছেলেকে ঘুম পাড়াবো। রুকমিনী উঠে গিয়ে একটা লাল পুটলির সামনে প্রদীপ জ্বালিয়ে তার সামনে হাত জোর করে প্রার্থনা করতে থাকে। এদিকে মানভাতে পারাঞ্জে একটা মন্দিরের মতো পুরনো বাড়িতে বসে রুকমিনীর বোন সামিন্দ্রির জন্য অপেক্ষা করছে। সামিন্দ্রি ছোট মেয়ে কামলাকে দেখে বলে, তোমার মা কি টাকা নিয়ে পালিয়ে গেছে নাকি? তখনই সামিন্দ্রি এসে পারাঞ্জের হাতে টাকার এক বান্ডিল ধরিয়ে বলে, সামিন্দ্রি এক কথার মানুষ। বলেই তার মেয়ের কাছে এসে বলে, তুমি কি আবারও খারাপ স্বপ্ন দেখেছো? যাও ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। পারাঞ্জে টাকা গুনে বলে, আমি বলেছিলাম না এবার বেশি টাকা লাগবে। সামিন্দ্রি রেগে বলে, টাকা কি গাছে ধরে? বেশি টাকা কেন লাগবে? পারাঞ্জে বলে, মুম্বাই থেকে রামাকান্ত নামের এক নতুন সিআইডি অফিসার এসেছে, তাকেও তো ম্যানেজ করতে হবে। সামিন্দ্রি বলে, সে এখানে খুনিকে ধরতে এসেছে, আমার কাজে তদন্তে না। পারাঞ্জে রেগে বলে, বেশি লাগবে বলেছি মানে বেশি লাগবে। সামিন্দ্রি বলে, তাকে কত টাকা দিতে হবে সেটা উত্তম রাও ঠিক করে দিবে, তাই তুমি বেশি চালাকি করার চেষ্টা করো না। পারাঞ্জে বলে, ওরা এত সহজে মানভাতে আসার অনুমতি পাবে না, আর ওই রামাকান্ত স্যার তোমার ব্যবসার 12টা বাজাবে। সামিন্দ্রি বলে, আমি আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছি। পারাঞ্জে সামিন্দ্রিকে সাবধান করে বলে, কাচু পাকুর সাথে ভুলেও হাত মিলিও না, রামাকান্ত স্যার কাচু পাকুর উপরে নজর রাখতে বলেছে। সামিন্দ্রি বেশ ভাব নিয়ে বলে, যা করার করতে দাও। পারাঞ্জে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। শুক্লা থানায় বসে কাজ করছে, তখনই কনস্টেবল নাওয়া থেকে আসতে দেখে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? নাওয়াতে বলে, স্যার আমাকে একটা কাজে পাঠিয়েছিল। শুক্লা অবাক হয়ে বলে, তোমাকে আবার কি বিশেষ কাজে পাঠালো? নাওয়াতে বলে, ভাকাত স্যার বলেছিল পান্ডেরি পাথরের যত মন্দির আছে সেগুলো ঠিকানা দিয়ে একটা লিস্ট বানাতে। শুক্লা জিজ্ঞেস করে, কাজ কি শুরু করেছো? নাওয়াতে একটা কাগজ দিয়ে বলে, কাজ শেষও করে ফেলেছি, সবগুলো মন্দিরে আমি নিজে নিজেই গিয়েছিলাম, কিছু বয়স্ক লোকজন সাথে ছিল, গ্রামের এক প্রান্ত থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে এই লিস্ট আমি বানিয়েছি। তখন ভাকাত আসলে শুক্লা কাগজে তার হাতে দিয়ে বলে, পান্ডেরির সব মন্দিরের লিস্ট আর নকশা তৈরি হয়ে গেছে। ভাকাত বেশ প্রশংসা করে বলে, তুমি তো অনেক ভালো কাজ করেছো। শুক্লা নাওয়াথের দিকে তাকিয়ে বলে, আমি না স্যার, নাওয়াথে করেছে। এদিকে পারাঞ্জে চলে যেতেই সামিন্দ্রি দরজা লাগাতে গিয়ে খেয়াল করে ঝোপের মধ্যে কেউ একজন যেন লুকিয়ে আছে। সামিন্দ্রি জিজ্ঞেস করে, কে ওখানে? কাচু পাকু আড়াল থেকে বেরিয়ে বলে, আমি কাচু পাকু। সামিন্দ্রি ইশারা তাকে ভিতরে আসতে বলে। কাচু পাকু ভিতরে আসতেই সামিন্দ্রি কিছু টাকা দিয়ে বলে, পুলিশ তোমাকে খুঁজছে, তাই কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যাও। কাচু পাকু টাকাটা নিয়ে আবারও বেশ সাবধানে সেখান থেকে চলে যায়। তখনই কামলা আবারও উঠে আসলে সামিন্দ্রি তাকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। এদিকে রুকমিনীর সেই লাল পুটলির সামনে থাকা প্রদীপটা জ্বললেও তার লাল পুটলিটা গায়েব হয়ে গেছে। পরের দিন রামাকান্ত শাকিলা নামের এক বাচ্চা মেয়ের মার্ডারে তদন্ত করতে বের হয়, যে এই গ্রামের দ্বিতীয় ভিকটিম। নাম শাকিলা, বয়স 10।
ক্রাইম স্পটে এসে শাকিলার বন্ধু রাঘুকে জিজ্ঞেস করে, তুমি কি শেষবার শাকিলাকে এখানে দেখেছিলে? রাঘু বলে, আমি যখন এখানে এসেছিলাম তখন শাকিলা তেঁতুল পাড়ার জন্য গাছে পাথর ছুঁড়ে মারছিল, কিন্তু একটা পাথরও তেঁতুল পর্যন্ত পৌঁছায়নি। তখন রাঘু বলে, এভাবে জীবনও তেঁতুল পড়বে না। শাকিলা বলে, তোর কাছে তো গুলতি আছে, ওটা দিয়েই আমাকে 2-3টা তেঁতুল পেরে দে না। রাঘু খেতে দিকে যেতে যেতে বলে, এখন আমার কাছে কোনো গুলতি নেই। বাধ্য হয়ে শাকিলা আবারও পাথর মারতে শুরু করে। ঠিক তখনই কে যেন তাকে ডাক দেয়। শাকিলার দিকে তাকাতেই তার মুখে হাসি ফুটে ওঠে। শাকিলা তাকে দেখে খুশি হয়ে এগিয়ে যায়। তারপর মজা করে পাউরুটি খাচ্ছিল, তখনই কেউ পেছন থেকে এসে তার গলা টিপে ধরে। সময়টা 10ই জানুয়ারি 1973। রাঘুর মুখ থেকে ঘটনার বিবরণ শুনে রামাকান্ত শুক্লার সাথে সেই জায়গায় যায় যেখানে শাকিলার লাশ পাওয়া গিয়েছিল। রামাকান্ত বলে, ওর মুখে পাউরুটি লেগেছিল, তার মানে শাকিলা অনেক ক্ষুধার্ত ছিল, এই জন্যই সে তেঁতুল পাড়তে গিয়েছিল। খুনি খাবারের লোভ দেখিয়ে শাকিলাকে নিজের কাছে ডাকে, তাই শাকিলা হয়তো চিৎকার করার সুযোগও পায়নি। শুক্লা একটা গাছ দেখিয়ে বলে, এখানেই আমরা শাকিলার লাশটা পেয়েছিলাম, এমনকি আওরঙ্গাবাদ থেকে আমরা ডগ স্কোয়াডকেও এনেছিলাম, কিন্তু তারা কিছুই পায়নি। রামাকান্ত একটা পাইপের সামনে বসে বলে, শাকিলার সালোয়ার এখানে পাওয়া গিয়েছিল, তাহলে পাশের ক্ষেতটা কার? রামাকান্ত ফাইল দেখে সেই ক্ষেতের মালিককে দেখে জিজ্ঞেস করে, শাকিলার মার্ডারের সময় জালগাঁওতে গিয়েছিলে? এমনই বলেছিলে, কেন গিয়েছিলে? লোকটা বলে, এত বৃষ্টির মধ্যে খেতে কিভাবে কাজ করব, তাই নিজের গ্রামে গিয়েছিলাম। রামাকান্ত হাঁটতে হাঁটতে বলে, তুমি পাম্প বসিয়ে নাওনি কেন? লোকটা বলে, পাম্প বসানো তো সহজ কাজ না, অনেক খরচের ব্যাপার, এই উত্তমরাও ছাড়া কারোর এসব করার সামর্থ্য নেই। তবে লোকে বলে শ্রীরাং ভাড়াটের খেতে নাকি সোনা আছে, এই জন্য তো সে পূজাও রেখেছিল। এরপর খেতে কিছু পেয়েছে কিনা তা জানি না। এদিকে কালকে সেই লোকটা রামাকান্তকে দূর থেকে ফলো করেই যাচ্ছে। রামাকান্ত তার দিকে তাকাতেই সে এমন ভাব করে যেন কাঠ কুড়াতে এসেছে। রামাকান্ত ব্যাপারটা বুঝতে পেরে শুক্লাকে বলে, একটা লোক আমাদের সাথেই হাঁটছে, আমি ওকে এই নিয়ে 2 বার দেখলাম, ওর ব্যাপারে একটু খোঁজ খবর নাও। রামাকান্ত গাড়িতে উঠতে উঠতে বলে, ওই শ্রীরাংকে বলো থানায় এসে দেখা করতে। সিটে বসতেই রামাকান্তের মাথাটা কেমন যেন ঘুরিয়ে ওঠে, তবুও সে নিজেকে স্বাভাবিক রেখে থানার দিকে রওনা হয়ে যায়। সামেন্দ্রি কামলাকে নিয়ে স্কুলে আসতেই স্কুলের টিচার জাহ্নবী বলে, আজও দেরি? সামেন্দ্রি বলে, কেন যেন স্কুলে আসতেই চায় না। জাহ্নবী হেসে কামলাকে বলে, তোমার কি আমাকে পছন্দ না? সামেন্দ্রি কামলাকে ক্লাসরুমে পাঠিয়ে বলে, বাচ্চাদের আর কিছু পছন্দ হোক বা না হোক, স্কুল পছন্দ হতেই হবে। বলে চলে যেতে গেলে জাহ্নবী সামেন্দ্রিকে হিসাবে একটা কাগজ দিয়ে বলে, হিসাবে তো অনেক গরমিল, জমা আর খরচ কোনো মিল নেই। সামেন্দ্রি বলে, আমি এটা আগেই বুঝেছিলাম, আমার আরেকটা সাহায্য করবে? জাহ্নবী বলে, আর কোনো সাহায্য না, এরপর থেকে এরকম কোনো হিসাব আমার কাছে আনবে না, আর এটা যে শুধু ডেইরি ফার্মের হিসাব না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তখনই টুকিয়া এসে বলে, একদম ঠিক বলেছো। জাহ্নবী অবাক হয়ে বলে, এতদিন কোথায় ছিলি? টুকিয়া বলে, হাফ মার্ডারের কেসে জেলে ছিলাম, আমাকে মুম্বাই যেতে সাহায্য করো না, আমি অমিতাভ বচ্চনের মতো হিরো হতে চাই। সামেন্দ্রি বিরক্ত হয়ে একটা ঝাড়ু ছুঁড়ে মেরে বলে, সোজা এখন ডেইরিতে যাও, এখন অন্য কোথাও যেন তোমাকে ঘুরঘুর করতে দেখি না। রামাকান্ত জিজ্ঞাসাবাদ করার জন্য শ্রীরাংকে থানায় আনলে শ্রীরাং বলে, আমার ক্ষেতের কাছে লাশ পাওয়া গেছে, এর মানে তো এই না যে আমি এই খুনগুলো করেছি। রামাকান্ত বলে, তা ঠিক বলেছ, কিন্তু সবাই বলে তোমার ক্ষেতের নিচে নাকি গুপ্তধন আছে, এই জন্য তুমি অনেকগুলো গর্ত খুঁড়ে পূজা করেছো। শ্রীরাং বলে, একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি এইসবে বিশ্বাস করি না, কিন্তু পুরো গ্রামের মানুষ এটাই বলে যে আমার ক্ষেতের নিচে গুপ্তধন আছে, তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি, কিছু গর্তও করেছিলাম। রামাকান্ত জিজ্ঞেস করে, এই পুজো কাকে দিয়ে করালে? শ্রীরাং বলে, কাচুপাকুকে দিয়ে। রামাকান্ত পারাঞ্জের দিকে তাকালে পারাঞ্জে বলে, কাচুপাকুকে খুঁজছি, সে যে কোথায় গায়েব হয়ে গেছে বুঝতেই পারছি না। রামাকান্ত শ্রীরাংকে জিজ্ঞেস করে, আপনার এই পূজার নিয়ম কানুনের ব্যাপারে আমাদের একটু বিস্তারিত বলুন। শ্রীরাং হেসে বলে, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান, আমি পূজার জন্য শুধু বকরিই বলি দিয়েছিলাম। কাচুবাবু বলেছিল গুপ্তধন পেতে হলে কোনো মহিলার রক্ত এনে দিতে হবে, কিন্তু আমি ওকে বললাম বকরি দিয়ে কাজ হলে করো, না হলে করতে হবে না। বিশ্বাস না হলে আপনি কাচুবাকুকে জিজ্ঞেস করুন। রামাকান্ত শুক্লাকে বলে, এই কাচুবাকুকে খুঁজে বের করো, যেদিন থেকে তদন্ত শুরু হয়েছে সেদিন থেকে কাচুপাকু গায়েব হয়ে গেছে, এটা কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না। রাতের খাবার তৈরি করে সামেন্দ্রি কামলাকে ডাকতে থাকে, কিন্তু বাসার কোথাও কামলাকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে বের হয়। এদিকে রামাকান্ত একটা রেডিও ঠিক করার চেষ্টা করছিল, তখনই তার হাত থেকে ব্যাটারিটা পড়ে খাটের নিচে চলে গেলে রামাকান্ত টর্চ হাতে সেটা খুঁজতে চায়। হঠাৎ খাটের নিচে একটা কালো পুতুল দেখতে পায়, বোঝাই যাচ্ছে কেউ তার খাটের নিচে এটা ইচ্ছা করেই রেখেছে, তার মানে কেউ কালো জাদু করার চেষ্টা করেছে। এদিকে সামেন্দ্রি কামলাকে খুঁজতে খুঁজতে দেখে সে একটা পাথরের উপরে বসে তার খাতায় কি যেন আঁকাচ্ছে। সামেন্দ্রি রেগে খাতাটা নিতেই দেখে খাতায় আঁকানো একটা লোকের হাতে একটা মেয়ের কাটা মাথা, যেখান থেকে রক্ত বের হচ্ছে, আর সেই কাটা মাথাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। এটা দেখে সামেন্দ্রি রেগে কাগজটা ছিঁড়ে আগুনে ফেলে দেয়। এদিকে রামাকান্ত পুতুলটা হাতে নিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আর রুক্মিণী
রুক্মিণী উঠানের গাছের সামনে বসে সারা রাত জেগে কিসের যেন পূজা করতে থাকে। ভোরবেলা এক দুধওয়ালা দুধের জার নিয়ে গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে দিতে বের হয়। উত্তেজিত রাস্তায় সাইকেল চালাতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেলেই তার মাথা একটা ইটের সাথে বাড়ি খায়। সাথে সাথেই দুধওয়ালা সেখানেই অচেতন হয়ে পড়ে। পাংশে পুতুলটা হাতে নিয়ে সব কনস্টেবলের দিকে তাকিয়ে আছে। ইউসুফ পুতুলটা দেখে বলে, এই পুতুলগুলো তো কালো জাদু করতে ব্যবহার করা হয়। পাংশে বলে, কিন্তু এটা স্যারের ঘরের বিছানার তলায় কিভাবে গেল? ইউসুফ বলে, স্যার যখন ডিউটিতে যাচ্ছিল তখন আমি ঘরের দরজা তালা লাগিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন আবার সেখানে যাই দেখি দরজাটা খোলা। ভেতরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আবারও দরজা লাগিয়ে চলে আসি। পাংশে বলে, তুমি এটা আগে বলনি কেন? ইউসুফ বলে, আমি ভেবেছিলাম আমার মনের ভুল। পাংশে বলে, এখানকার সিকিউরিটি বাড়িয়ে দাও। আর শুক্লা কোথায়? পারাঞ্জে জানায় গ্রামে অ্যাক্সিডেন্টে এক দুধওয়ালার মৃত্যু হয়েছে। পারাঞ্জে তার ইনভেস্টিগেশন করতে গেছে। এদিকে ডক্টর এসে রামাকান্তকে চেক আপ করে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, ওষুধগুলো সময় মতো খেয়ে নিলেই সুস্থ হয়ে যাবেন, তবে 3 থেকে 4 দিন টানা বিশ্রাম নিতে হবে বলেই ভাকাতের হাতে প্রেসক্রিপশন দেয়। রামাকান্ত কাশতে কাশতে জিজ্ঞেস করে, এখানকার হাসপাতালের কি খবর? ডক্টর হেসে বলে, হাসপাতালের বেশিরভাগ সময় ফাঁকাই থাকে, মানুষ অসুস্থ হলে আমার কাছে না আসে তান্ত্রিকের কাছে যায়। শুক্লা দুধওয়ালার লাশ উদ্ধার করতে এসেছে। চারপাশে মদের বিশ্রী গন্ধ পেয়ে সে কনস্টেবল সাগাপ্পাকে জিজ্ঞেস করে, মদের এত তীব্র গন্ধ কোথা থেকে আসছে? সাগাপ্পা বলে, হয়তো ড্রিঙ্কস করে সকালে বেরিয়েছিল, এজন্যই পড়ে মারা গেছে। শুক্লা বলে, একজনের শরীর থেকে এত গন্ধ আসার কথা নয় বলে এসে দুধের ক্যানগুলো চেক করতে গিয়ে একটা ক্যানে হাত দিতেই দেখে উপরে দুধ থাকলেও নিচে ক্যান ভর্তি মদ। শুক্লা চারপাশে ভিড় করা গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেউ একে চেনো? একজন গ্রামবাসী বলে, ওর নাম গণেশ, ও জানকি ডেয়ারিতে কাজ করত। শুক্লা বলে, ওই ডেয়ারির মালিককে? লোকটা জানায় উত্তম রাও আর রুক্মিণী। দুজনের নাম শুনেই শুক্লা অবাক হয়ে যায়। শুক্লা সাঙ্গাপ্পাকে এদিকটা সামলাতে বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে জানকি ডেয়ারি ফার্মে এসে আশেপাশে দেখে কেউ আছে কিনা। ঠিক তখনই ভিতর থেকে কারো গলার আওয়াজ শুনতে পায়। ভিতরে সামিন্দ্রি বলছে, আমাদের ভাগ্যে কি আছে সেটা উত্তম রাও আর রুক্মিণী কেন ঠিক করবে? তুমি কি আমাদের বোকা পেয়েছো? শুক্লা ফার্মের দরজাটা আস্তে সরিয়ে ফার্মের ভিতরে ঢুকে পড়ে। আড়াল থেকে দেখে সামিন্দ্রি একটা মহিলাকে বেশ রেগে বলছে, হিসাবে তো গন্ডগোল কিভাবে করলে? এই মহিলার নাম শেষাবাই, সে এই ফার্মের হিসাব দেখাশোনা করে। শুক্লা একজনকে আসতে দেখে দ্রুত লুকিয়ে পড়ে। শেষাবাই কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুদিনের মধ্যেই সব টাকা ফিরিয়ে দিতাম। সামিন্দ্রি রেগে বলে, এখন তোমার কি হবে সেটা উত্তম রাও আর রুক্মিণী বাই ঠিক করবে। শুক্লা ফার্মের অন্য দিকটাও ঘুরে দেখতে থাকে। টুকিয়া সবাইকে দিয়ে কাজ করাচ্ছে। তারা মাটির নিচে কোনো একটা গর্তের মুখ কাঠ দিয়ে ঢেকে দেয়, এরপর তার উপরে খড় রেখে দেয় যেন নিচের গর্ত বোঝা না যায়। বড় বড় ড্রামে মদ তৈরি করা হচ্ছে, সেগুলো দুধের ক্যানে ভরে তার উপরে কিছুটা দুধ দিয়ে বাইরে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তখনই সামিন্দ্রি সেখানে এসে বলে, আজকের মধ্যেই এগুলো ডেলিভারি করতে হবে। ওই গোবিন্দ মারা গিয়ে আমাদের আরেক ঝামেলায় ফেলেছে, এখন পুলিশ আমাদের উপরে সন্দেহ করলে কি করব? টুকিয়া জানায়, পারাঞ্জেকে কি আমরা এমনি এমনি টাকা দেই নাকি? সামিন্দ্রি রেগে বলে, এত কথা না বলে কাজে মন দাও। শুক্লা আড়াল থেকে এসব দেখছিল। হঠাৎ তার পেছনে একটা গরু আসলে সে ভয় পেটে নড়ে চড়ে ওঠে আর সামনে থাকা ড্রামটা পড়ে যায়। টুকিয়া শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায়। ভাকার ডাব হাতে থানায় আসতেই দেখে রামাকান্ত কার সাথে যেন ফোনে কথা বলছে। ফোন রাখতেই ভাকার জিজ্ঞেস করে, আপনি নাকি গাড়ি বের করতে বলেছেন, কোথায় যাবেন? রামাকান্ত বলে, আমার যখন সময় হবে তখন বিশ্রাম নিয়ে নিব, কিন্তু এখন শ্রীরাঙ্গের সাথে দেখা করা উচিত। ভাকাত বলে, আমার মনে হয় না ও মিথ্যা বলছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, কদিন আগেও সে নিজের জমিতে পূজা করেছিল, তখন শুধু ছাগল আর মুরগি বলি দিয়েছিল। রামাকান্ত বলে, আমি ওর সাথে অন্য কারণে দেখা করব। পারাঞ্জে থানায় এসে দেখে শুক্লা দুজন কনস্টেবলের সাথে ফিস করে কি যেন বলছে। তাকে আসতে দেখেই শুক্লা সেখান থেকে চলে যায়। পারাঞ্জে রেগে থানার ভেতরে গিয়ে আম্বাদাসকে ধরে সাইরেনে জিজ্ঞেস করে, ওই শুক্লা লুকিয়ে লুকিয়ে কি করছে? আম্বাদাস বলে, ও অনেক বড় কিছু করতে যাচ্ছে। পারাঞ্জে রেগে বলে, ওর উপর নজর রাখো, ও স্যারের কাছে গিয়ে কিছু বলে দিলেই ওই রামাকান্ত আমাদেরকে আস্ত রাখবে না। শ্রীরাং যে ফ্যাক্টরিতে কাজ করে, রামাকান্ত আর ভাকা তার সাথে সেখানে দেখা করতে যায়। রামাকান্ত জিজ্ঞেস করে, পুলিশ অনেকদিন ধরে কাচুবাকুকে খুঁজছে। শ্রীরাং জবাব দেয়, ওর লোকদের খবর দিলেই ওরা কাচুবাকুর কাছে খবর পৌঁছে দেয়। রামাকান্ত শ্রীরাংকে পাশে নিয়ে বলে, ওই লোকটাকে দিয়ে কাচুবাকুর কাছে খবর পাঠাও যে তুমি তোমার নিমগাঁওয়ের জমিতে পূজা করাতে চাও। শ্রীরাং অবাক হয়ে বলে, এরপর আপনি ওকে সেখানে অ্যারেস্ট করলে আমার সাথে ওর সম্পর্ক সারা জীবনের মতো খারাপ হয়ে যাবে। রামাকান্ত রেগে বলে, 4টা বাচ্চা মেয়ে আর 3 জন মহিলার খুন হয়তো এর কারণেই হয়েছে। তুমি হয়তো ভয় পাচ্ছ যে কালো জাদু করে ও তোমাকেও
মেরে ফেলতে পারে বলেই রামাকান্ত সেখান থেকে চলে যায়। শ্রীরাং বুঝতে পারে রামাকান্ত তাকে টিটকারি করে কথাটা বলে গেল। নাওয়াথি সহ আরো কিছু কনস্টেবল থানার পিছনের দিকে শুক্লার জন্য অপেক্ষা করছে। শুক্লা আসতেই সকলদেরকে ঘিরে ধরে। শুক্লা বলে, আমি আজ তোমাদের এখানে ডেকেছি কারণ আমি জানি তোমাদের চিন্তা ভাবনা অনেকটা আমার মতোই। আমরা এতদিন মদের ডেরা খুঁজে বের করার অনেক চেষ্টা করেছি। উত্তম রাওয়ের ব্যবসা, জমি, এমনকি ওই রুক্মিণীর বাড়িতেও তল্লাশ চালিয়েছি, কিন্তু কিছুই পাইনি। কিন্তু যেখানে ছিল সেখানে আমরা যাইনি, আর সেটা হলো জানাকি ডেইরি ফার্ম। নাওয়াথে জিজ্ঞেস করে, এখন আপনার প্ল্যান কি? শুক্লা জানায়, কাল রামাকান্ত স্যার, ভাকাত স্যার, এমনকি পারেঞ্জে স্যারও কিছু কাজের জন্য গ্রামের বাইরে যাবে। এই সুযোগে আমরা কাল রাতে ওই ডেইরি ফার্মে রেড চালাবো। একজন মহিলা কনস্টেবল বলে, কিন্তু পারেঞ্জে স্যারকে না জানিয়ে এসব করলে সে তো পরে আমাদের উপরে রাগ করবে। শুক্লা বলে, এখন আমাদের বস হলো রামাকান্ত স্যার। সে বলেছে কোনোভাবে এই কেসের সাথে উত্তম রাও আর রুক্মিণীর কানেকশন বের করতে পারলেই কেস সলভ হয়ে যাবে। ওই ফার্মটা এখন রুক্মিণীর বোন সামেন্দি দেখাশোনা করে। ওকে গ্রেফতার করলেই সব কথা বেরিয়ে আসবে। এদিকে রামাকান্ত সেই কালো পুতুল আর খুন হওয়া সব ভিকটিমদের ছবি নিয়ে কেসটা সলভ করার চেষ্টা করছে। শুক্লা বাইকে করে যে বাসার দিকে যাচ্ছিল, তখনই আম্বাদাস তার বাইকের সামনে এসে দাঁড়ালে শুক্লা অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? আম্বাদাস বলে, আমি জানি কাল রাতে কি প্ল্যান করেছেন। শুক্লা হতাশ হয়ে বলে, নিশ্চয়ই এতক্ষণে পারাঞ্জের কানেও পৌঁছে দিয়েছো। আমার সব প্ল্যান ভেস্তে গেল। আম্বাদাস বলে, তুমি ঠিক কাজ করেছো, আমি কাউকে কিছুই বলবো না। শুক্লা অবাক হয়ে বলে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি পারাঞ্জের দলের লোক। আম্বাদাস বলে, আমি এতদিন যা করেছি ওটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, তবে আমার একটা শর্ত আছে। শুক্লা জিজ্ঞেস করে, কি শর্ত? আম্বাদাস বলে, রামাকান্ত স্যার যখন পারাঞ্জের বিরুদ্ধে স্টেপ নিবে তখন আপনি বলবেন এইসবে আমার কোনো হাত নেই। পরের দিন সকালে রামাকান্ত ভাকাত আর পারেঞ্জেকে নিয়ে নিমগাঁওয়ে শ্রীরাঙের জমিতে দেখে শ্রীরাং অপেক্ষা করছে। রামাকান্ত পারেঞ্জেকে বলে, আমি পুরো ব্যাপারটা সিক্রেট রাখতে চাই, আশা করি তোমার কোনো সমস্যা নেই। পারেঞ্জে বলে, কিন্তু শ্রীরাং এখানে কি করছে? রামাকান্ত বলে, পূজাটা এখানেই হবে। বলেই সে শ্রীরাঙের দিকে এগিয়ে যেতেই শ্রীরাং বলে, কাচু পাকু রাত 10টার মধ্যেই এখানে আসবে। রামাকান্ত জিজ্ঞেস করে, ওর সাথে কয়জন লোক থাকে? শ্রীরাং জানায়, ও নিজের সাথে ওর একজন সহকারীকে নিয়ে আসে। রামাকান্ত বলে, ওই গাছের নিচে কাচু পাকু তার সহকারী নিয়ে শ্রীরাঙের সাথে পূজা করবে, আর ভাকাত ওই দূরের বড় গাছটার পেছনে লুকিয়ে থাকবে। আম্বাদাস একজন কনস্টেবলকে নিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে, আর আমি আর পারাঞ্জে এই বড় গাছের পেছনে লুকিয়ে থাকবো। আমি তোমাদের ইশারা করলে বুঝে যাবে কাচু পাকু এসে গেছে। এদিকে শুক্লা সবাইকে বলে, আজকে রাতে আমরা একসাথে গেলে ওরা সন্দেহ করবে। একজন আমার পিছনে থাকবে আর বাকি 3 জন দূরে আড়ালে থাকবে। সামেন্দ্রি আসলে আমরা একসাথেই ফার্মে ঢুকে পড়বো। রাত হয়ে গেছে। প্ল্যান অনুযায়ী সবাই যে যার জায়গায় লুকিয়ে কাচু পাকুর আসার অপেক্ষা করছে। শ্রীরাঙ্গ একটা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তখন এই কাচু পাকু তার সহকারীকে নিয়ে সেখানে আসে। আশেপাশে চোখ বুলিয়ে দুজন শ্রীরাঙের দিকে এগিয়ে যায়। কাচু পাকুকে দেখে শ্রীরাং পায়ে হাত দিয়ে প্রণাম করে। এদিকে সামেন্দ্রি তোড়জোড় করে সবাইকে নিয়ে জারকিনগুলো দ্রুত গ্রামের বাইরে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাচু পাকু নিজের পুজো শুরু করেছে। রামাকান্ত বন্দুক বের করে ভাকাতকে ইশারা করলেই ভাকাতও ইশারা করে বোঝায় তারা প্রস্তুত। রামাকান্ত আর পারাঞ্জে এগিয়ে আসলেই পারাঞ্জে ইচ্ছা করেই কাচু পাকুর মুখে টর্চের আলো মারে, যেন সে সাবধান হয়ে যায়। রামাকান্ত ধমক দিয়ে বলে, এটা কি করলে? পারাঞ্জে বলে, মনে হলো একটা সাপ দেখলাম। বিপদ বুঝে কাচু পাকু আর তার সহকারী দ্রুত সেখান থেকে পালিয়ে গেলে রামাকান্ত রেগে পারাঞ্জেকে বলে, এখন আমাদেরকে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে ওকে ধরো। ভাকাত সহ বাকি পুলিশ অফিসাররাও কাচু পাকুকে ধরার জন্য তাড়া করে। এদিকে সামেন্দ্রিকে ফার্মে ঢুকতে দেখে শুক্লা তার টিম নিয়ে ফার্মে ঢুকে পড়ে। পুলিশ রেড চালাইছে দেখে সবাই এদিক সেদিক ছোড়াছুড়ি শুরু করলে শুক্লা সামেন্দ্রি পিছু নিতে বলে। সামেন্দ্রি পাড়াতে গিয়ে দেখে পুলিশ তাকে ঘিরে ধরেছে। অপরদিকে পুলিশ অনেকক্ষণ ধরে কাচু পাকুকে তাড়া করলেও হুট করে রাস্তার মাঝে একটা ট্রাক এসে পড়ায় ভাকাত কাচু পাকুকে ধরতে পারে না। ফিরে এসে রামাকান্তকে জানালে রামাকান্ত পারাঞ্জার দিকে তাকিয়ে বলে, এই ছাগলটাকেই ছেড়ে দাও। এদিকে শুক্লা শেষাবাই আর সামেন্দ্রির সামনে বসে বলে, আজ আমাদের প্রমোশন কেউ আটকাতে পারবে না। শেষাবাই কাচুমুচু হয়ে বলে, পারাঞ্জে স্যার কোথায়? তাকে তো তার ভাগ দিয়ে দেওয়া হয়েছে। শুক্লা বাকি কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, দেখেছো সে কি বললো? সামেন্দ্রি বলে, কিন্তু আমাকে ধরে রাখার কারণ কি? আমি তো কিছুই করিনি। শুক্লা হেসে বলে, ওই উত্তম রাও আর তোমার বোন রুক্মিণীর অবৈধ ব্যবসা তো তুমিই সামলাও, তাই না? তুমি সব স্বীকার করে নিলে আমি একদিনের মধ্যেই তোমার জামিনের ব্যবস্থা করে ফেলবো। সামেন্দ্রি হেসে বলে, কিন্তু আমি তো এখানে দুধ নিতে এসেছিলাম, এসব কাজ তো শেষা চালায়। শেষাবাই বলে, হ্যাঁ স্যার, এই ব্যবসা আমার। আমি সামেন্দ্রি থেকে ডেইরি ফার্মের কথা বলে কিছু টাকা ধার নিয়েছিলাম। শুক্লা এবার ঝামেলায় পড়ে যায়। শেষাবাই যদি ইচ্ছায় এই বয়ান দেয় তাহলে সামেন্দ্রিকে আটকানোর কোনো পথই থাকবে না। শুক্লা ধমক দিয়ে শেষাকে বলে, তুমি মিথ্যা বলছো। শেষাবাই বলে, আমি মিথ্যা বলতে যাবো কেন? পরের দিন রামাকান্ত পারেঞ্জেকে দিয়ে খবরের হেডলাইন পড়াচ্ছে, আর বাকি অফিসাররা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খবরে বেরিয়েছে পুলিশ খুনিকে ধরতে ব্যর্থ হয়েছে, এমনকি জানাকি ফার্মের সাথে উত্তম রাওয়ের কানেকশনের প্রমাণ করতে পারেনি। খবর পড়ে পারাঞ্জে রেগে বলে, ওই বদ শেষ রাও তো যা খুশি তাই ছাপাচ্ছে। রামাকান্ত জিজ্ঞেস করে, এটা আবার কে? আম্বাদাস বলে, শেষ রাও উত্তম রাওয়ের
দুঃসম্পর্কের ভাই। দুজনেই জমি সংক্রান্তটা কেসে একসাথে জেলে গিয়েছিল। এই জন্য সে দাবি করে উত্তম রাওই এইসব খুনের পেছনে আছে। পারাঞ্জে বলে ও তো এটাও বলেছে আমি নাকি উত্তম রাওকে প্রোটেক্ট করছি। রামাকান্ত রেগে বলে আগে কি হয়েছে জানি না, তবে আজ মিথ্যা কিছু বলেনি। পারাঞ্জে বলে আমাদের আজ লাগ ভালো ছিল না, তাইও পালিয়ে গেল। ভাগাত এসে ধমক দিয়ে বলে তুমি ইচ্ছা করেই আলো মেরেছিলে। পারাঞ্জে বলে আমি ওখানে সাপ দেখেছিলাম। রামাকান্ত রেগে বলে ওখানে কোনো সাপ ছিলই না। শুক্লা বলে কাল রাতে আমি যখন ডেইরি ফার্মে রেড চালাই তখন শেষাবাই নিজে বলেছে যে আমি পারাঞ্জেকে তার ভাগের টাকা দিয়েছি। ওখানে উপস্থিত যে কাউকে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। ভাগাত রেগে বলে তোমার তো তাড়াহুড়া করে রেড চালানোর কি দরকার ছিল, আমরা তো একদিন পরেই চলে আসতাম। রামাকান্ত রেগে শুক্লাকে বলে আমরা এখনো উত্তম রাও বা রুকমণির নাম কোথাও পাইনি। ওই ডেইরি ফার্মও শেষাবাইয়ের নামে রেজিস্টার করা। আপনার এই বেখেয়ালি কাজের জন্য শুধু সামিন্দ্রি আমাদের হাত থেকে বেরিয়ে যায়নি, তুমি বাকি সবাইকেও অ্যালার্ট করে দিয়েছো। রামাকান্ত কিছু না বলেই রেগে সেখান থেকে চলে যায়। তখনই পাংশে হন্তদন্ত হয়ে সেখানে এসে বলে বিচারক আমাদের কোনো কথাই কানে তোলেননি। ভাগাত অবাক হয়ে বলে তার মানে উত্তম রাও আর রুকমিনী মানভাতে ঢোকার পারমিশন পেয়ে গেছে। পাংশে হ্যাঁ বললে ভাগাতের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। উত্তম রাও আর রুকমিনীকে মানভাতে স্বাগতম জানাতে সামিন্দ্রি বেশ বড়সড় করে আয়োজন করে, কিন্তু রুকমিনী সেই সবে গুরুত্ব না দিয়ে দ্রুত ভেতরে ঢুকে বাড়ির মাঝের বড় গাছটার কাছে এগিয়ে আসে। তার কাছে থাকা লাল পুটলিতে রাখা মাটি গাছের গোড়ায় ঢেলে গাছকে প্রণাম করে, যেন এই গাছটাই তার দেবতা, আর এই গাছের জন্যই সে এতদিন অস্থির হয়েছিল। রামাকান্ত থানায় আসতেই একজন তাকে পেছন থেকে ডেকে বলে আপনি এখানে বেশ কয়েকদিন ধরে আসলেও আপনার সাথে আমার সাক্ষাৎ এখনো হয়নি, তাই ভাবলাম নিজেই পরিচিত হয়ে আসি। আমি শুনলাম আপনি খুব একটা খবরের কাগজ পড়েন না, তাই এটা আপনার জন্য নিয়ে আসলাম। রামাকান্ত খবরের কাগজটা হাতে নিতে দেখে হেডলাইনে লেখা মুম্বাই পুলিশ মানবাদ গ্রামে এসে অসহায় হয়ে পড়েছে। লোকটা হেসে বলে আমি এই হেডলাইন ছাপিয়েছি, আমার নাম শীষ রাও, পেশায় একজন সাংবাদিক। আপনার হয়তো আমার কথা পছন্দ হবে না, তবে ডেইরি ফার্ম রেড বা গাছের আড়ালে লুকিয়ে না থেকে বড় কিছু করুন। আপনার সেটাই করা উচিত যেটা করতে আপনি এখানে এসেছেন। রামাকান্ত রেগে বলে আপনি কি বলতে চাচ্ছেন? শীর্ষরাও বলে সময় হলেই বুঝে যাবেন। মানভাতে এসে উত্তম রাও আবার আগের মতো নিজের কাজ শুরু করেছে। দুশানে খবর কাগজ পড়ে বিরক্ত হয়ে বলে আপনার দুঃসম্পর্কের ভাই খবরের কাগজে কি সব লিখেছে, এগুলো আপনার দেখা উচিত। উত্তম রাও বিরক্ত হয়ে বলে এখন আমাদের কি করা উচিত? উত্তম রাওয়ের ডান হাত সোপানা পাশ থেকে বলে ওকে নিজের জায়গাটা দেখিয়ে দিতে হবে। ভাগাত নাওয়াথির বানানোর নকশাটা দেখিয়ে রামাকান্তকে বলে আপনি গ্রামের সবগুলো পাঞ্জেরি মন্দিরের একটা নকশা বানাতে বলেছিলেন, এর মধ্যে 3টা মন্দির আমাদের থানার খুব কাছেই। আজ আমরা 2টা মার্ডারের ব্যাপারে তদন্ত করতে যাচ্ছি। রামাকান্ত বলে আমাদের আরো ইনফরমেশন দরকার। শুক্লা এতক্ষণ ধরে রুমের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে সব শুনছিল। ভেতরে এসে এদিক সেদিক তাকিয়ে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। রামাকান্ত তার হাবভাব দেখে বলে তুমি যা বলতে চাও সেটা বলে ফেলো। শুক্লা এক মুহূর্ত দেরি না করে রামাকান্তের সামনে এসে বলে আপনি সেদিন ভিড়ের মাঝে আমাকে একটা লোকের উপর নজর রাখতে বলেছিলেন, ওর নাম শঙ্কর। শঙ্কর সবসময় আমাদের উপর নজর রাখে। শঙ্কর উত্তম রাওয়ের লোক, আর উত্তম রায় হয়তো আমাদের উপর নজর রাখতে বলেছে। রামাকান্ত জানায় তোমার সাথে সবসময় একজন কনস্টেবল থাকে, ওকে দেখে মনে হয় ও বেশ বুদ্ধিমান। ওর নাম কি? শুক্লা বলে ওর নাম নাওয়াথি। আপনি ঠিকই বলেছেন, ও অনেক স্মার্ট। নাওয়াথি তখন আরাম করে খাচ্ছিল। তখনই রামাকান্ত, ভাগাত, শুক্লা আর পাংশে তার টেবিলের সামনে এসে দাঁড়ায়। রামাকান্তকে দেখে নাওয়াথির হেঁচকে উঠে গেলে রামাকান্ত পানির গ্লাস দিয়ে বলে তুমি এখানকার লোকাল কাউকে চেনো? নাওয়াথি বলে না। রামাকান্ত বলে শঙ্কর নামের একজন লোক আছে, তার উপর সবসময় নজর রাখতে হবে। নাওয়াথি বলে ঠিক আছে। রামাকান্ত শুক্লাকে বলে তুমি শঙ্করের ব্যাপারে কোনো তথ্য পেলে সেটা নাওয়াথিকে জানাবে। রামাকান্ত গাড়ি নিয়ে 2টা মার্ডার কেসে ইনভেস্টিগেশন করতে বের হচ্ছিল। তখনই আম্বাদাসের পকেট থেকে একটা খাম বের করে রামাকান্তকে দিতে চায়, কিন্তু পারাঞ্জেকে দেখতে পেয়ে খামটা আবার পকেটে রেখে বলে না স্যার কিছুই হয়নি। রামাকান্ত ড্রাইভারকে বলে 3য় মার্ডার মিরাশির ক্রাইম স্পটে চলো। রামাকান্ত গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই পারাঞ্জে আম্বাদাসকে দেখে বলে সবসময় মাথায় রাখবে আমি আর তুমি সব কাজ একসাথে করেছি। গাড়িতে করে গ্রামের ভেতরে দিয়ে যাওয়ার সময় ড্রাইভার টুকিয়া আর টিচার জানভিকে দেখে হাত নাড়ায়। টুকিয়া জানভিকে তার বাক্স উঠিয়ে দিয়ে বলে আপনার কি মনে হয় আমি ভালো অভিনয় করতে পারি? জানভি বলে হ্যাঁ, তাহলে আমাকে একটা সিনেমাতে কাজ করার সুযোগ করে দিন। আমি এখন যে কাজ করছি সেটা করতে আমার একদম ভালো লাগে না। জানভি জিজ্ঞেস করে এখন তুমি কোথায় কাজ করো? টুকিয়া বলে আমি জানাকি ডেইরি ফার্মে কাজ করছি, এর থেকে বেশি আমি আপনাকে কিছুই বলতে পারবো না। তাহলে এটা নিজের জাতের মানুষের সাথে
বেইমানি করা হয়ে যাবে। জাহ্নবী বলে, তাহলে তুমি একটা নতুন চাকরি খুঁজে নাও। তৃতীয় ভিকটিমের নাম সুগন্ধা, বয়স 31। 21 ফেব্রুয়ারি 1973 সালে তার খুন হয়। সুগন্ধা পানি নিতে গেলে তার মনে হয় কে যেন তার পিছু করছে। সে পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সামনে তাকালেই মুখে কাপড় বাঁধা এক লোক একটা কুড়াল ছুঁড়ে মারে। কুড়ালটা সুগন্ধার ঠিক মাথায় লাগলে সাথে সাথেই সে মারা যায়। কিছুক্ষণ পর আরেকজন এসে তার মাথায় একটা ইট মেরে মুখ থেতলে দেয়। কেসের ব্যাপারে পাংশে রামাকান্তকে বলে, প্রথম দুটো মার্ডারের সাথে এই মার্ডারের সব থেকে বড় পার্থক্য এটাই ছিল, প্রথমে দুজন বাচ্চা মেয়ে টার্গেট হলেও সুগন্ধার বয়স 35 বছর। ভাকাত বলে, ওর স্বামীর মতে ওকে মারার পর ওর প্রাইভেট পার্টে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। রামাকান্ত বলে, আরেকটা পার্থক্য হলো যেখানে আগে দুটা মার্ডারের ক্ষেত্রে বডিগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সুগন্ধার বডি সেখানেই রাখা হয়েছিল যেখানে তাকে খুন করা হয়। পাংশে বলে, চতুর্থ ভিকটিম মানে নাজিমার বডিও সরানো হয়নি। রামাকান্ত জানায়, নাজিমার বডি যেখানে পাওয়া গেছে সেখানে চলো। সবাই সেদিকে রওনা দিলে রামাকান্ত দেখে গাছের নিচেই সেই পান্ডিয়ার বড় সাদা পাথর। এদিকে নাওয়াথি নিজের বেশভূষা পাল্টে গ্রামের মতো পোশাক পরে শঙ্করের বাসা খুঁজছে। খুঁজতে খুঁজতে শঙ্করের বাসার সামনে এসে দেখে শঙ্কর বাসা থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। শঙ্কর বাসা থেকে বের হতে নাওয়াথি তার পিছু নেয়। চতুর্থ ভিকটিম নাজিমার বয়স ছিল 9 বছর। 13 এপ্রিল 1973 সালে দুপুরবেলা সে নিজের বাসার দিকে যাচ্ছিল। তখন একটা গরুর গাড়ি এসে তাকে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। নাজিমা খুশি মনে গরুর গাড়িতে উঠে বসে। যেখানে নাজিমার বডি পাওয়া গিয়েছিল সবাই সেখানে আসলে পাংশে বলে, নাজিমার বডি অন্য কোথাও সরানো হয়নি, আর ওর প্রাইভেট পার্টেও ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। নাজিমার সাথে আরো খারাপ কিছু হয়েছিল। আমরা যখন ওর বডি পাই তখন ওর মাথা কাটা ছিল, ওর হাতে একটা আঙ্গুল আর বুকের কিছু অংশ কাটা ছিল। পাংশে সেই ছবিগুলো দেখালে রামাকান্ত ছবি দেখে বলে, এখানে সার্কেল আর লেবু দেখে বোঝাই যাচ্ছে এখানে কোনো পূজা করা হয়েছিল, কিন্তু অন্যান্য খুনের ক্ষেত্রে আমরা সব দেখিনি। এই পূজার ব্যাপারে ওই বইটাতে লেখা ছিল এটা ধনরত্ন পাওয়ার জন্য করা হতো না, বরং কারোর মৃত্যুর জন্য করা হতো। এই যজ্ঞের ধরনটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। ভাকাত বলে, আমার মনে হয় কাচু পাকুই এসবের পেছনে আছে। রামাকান্ত পাংশাকে বলে, আমাকে গ্রামের নকশাটা দাও। এদিকে শঙ্কর রামাকান্তের দিকে নজর রাখছে, আবার শঙ্করের উপর নাওয়াথি নজর রাখছে। রামাকান্ত মানচিত্র দেখে বলে, প্রথম দুটা মার্ডার পান্ডেরি মন্দিরের আধা কিলোমিটারের মধ্যেই হয়েছে। এভাবে প্রত্যেকটা মার্ডারের পর লাশ পান্ডেরি মন্দিরের আশেপাশেই পাওয়া গেছে, আর ওদের মারার পর কাছের মন্দিরগুলোতে যজ্ঞ করা হয়েছে। পাংশে বলে, আপনি বলেছেন উত্তম রাও আর রুকমণির বাড়িতে কোনো ধরনের যজ্ঞ করা হয়নি, এমনও হতে পারে ওদের এই মার্ডারের সাথে কোনো সম্পর্কই নেই। রামাকান্ত বলে, সবকিছু অনেক স্মার্ট ভাবে প্ল্যান করা হয়েছে, এখানে অনেকে জড়িয়ে আছে। শঙ্কর একটা পান্ডেরি মন্দিরে পূজা দিতে গেলে একটা বাচ্চা মেয়ের উপর তার নজর পড়ে। মেয়েটা তার বাবার সাথে মন্দিরে এসেছে। নাওয়াথির আড়াল থেকে ব্যাপারটা খেয়াল করে। এদিকে উত্তম রাও মায়ের সেবা করছে। তখন এই সোপানা এসে খবর দেয়, ওই রামাকান্ত প্রথমে আমাদের মদের ব্যবসা বন্ধ করে দিল, আর এখন পারাঞ্জের ট্রান্সফার করিয়ে দিচ্ছে। এখন পারাঞ্জের বদলে যে আসবে সে কেমন হবে কে জানে। উত্তম রাও বলে, সেটা পরে দেখা যাবে, আগে এই রামাকান্তের কি করব সেটা ভেবে দেখো। বাইরে থেকে কামলা আর স্বামীন্দ্রীর হাসাহাসির আওয়াজ পেয়ে উত্তম রাও রেগে বলে, এদিকে এই রামাকান্তের কি করবো তা ভেবে কুল পাচ্ছি না, আর তোমরা হাসাহাসি করছো। উত্তম রাওয়ের মা বলে, ওকে মেরে ফেল। উত্তম রাও অবাক হয়ে বলে, এই প্রথম মুম্বাই থেকে দুজন পুলিশ অফিসার এখানে এসেছে, মেরে ফেললে পুরো মুম্বাইয়ের পুলিশ এখানে চলে আসবে। উত্তম রাওয়ের মা তারপরে বলে, ওকে মেরে মাটির নিচে পুঁতে দাও, আকরা বাকরা বুকরা বলেই নিজের মনেই মন্ত্র পড়তে থাকে। কনস্টেবল যাদব সেলু মার্কেটে কাচুবাবুকে দেখতে পেয়ে দ্রুত সেই খবর ভাকাতকে জানায়। রামাকান্ত এই খবর শুনে খুশি হয়ে বলে, তুমি এখনই সেলোর জন্য রওনা হও, আমি ওখানকার পুলিশ অফিসারকে জানিয়ে দিচ্ছি। রামাকান্ত রুমের বাইরে আসতেই পারাঞ্জে তার পা চেপে ধরে বলে, এবারের মতো আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর এরকম হবে না। রামাকান্ত পারাঞ্জেকে বলে, কি হয়েছে? পারাঞ্জে বলে, আজ সকালেই আমি আমার ট্রান্সফার লেটার পেয়েছি, প্লিজ আমার নামে কমপ্লেনটা তুলে নিন। রামাকান্ত অবাক হয়ে বলে, কিন্তু আমি তোমার নামে কোনো কমপ্লেন করিনি। পারাঞ্জে বলে, আমি হয়তো মদের ব্যবসার জন্য টাকা খেয়েছি, কিন্তু আমি কোনো খুনিকে বাঁচাইনি। আমি যদি জানতাম যে উত্তম রাও আর রুক্মিণী এইসবের পেছনে আছে তাহলে আমি কখনোই ওদের সাথে হাত মেলাতাম না। রামাকান্ত বলে, এসব কথা বলার জন্য আমার কাছে সময় নেই। পারাঞ্জে বলে, আমার সাথে মার্ডারের কোনো সম্পর্ক নেই। পারাঞ্জে চলে গেলে রামাকান্তের কাছে একটা ফোন আসে। কল রিসিভ করতেই উত্তম রাও বলে, আপনার সাথে একটু দরকার ছিল। রামাকান্ত উত্তম রাওয়ের বাসায় আসতেই তার চোখ সেই গাছের দিকে যায় যেটাকে রুক্মিণী ভক্তি করে পূজা করে। রামাকান্ত বেশ মনোযোগ দিয়েই গাছটা ভালো করে দেখার সময় স্বামীন্দ্রী আড়াল থেকে রামাকান্তকে দেখছিল। রামাকান্ত সেটা বুঝে পেছনে ফিরে তাকানোর আগেই সে সরে যায়। উত্তম রাও এসে বলে, আমি তো ভেবেছিলাম আপনি আপনার পুরো দলবল নিয়ে হাজির হবেন। রামাকান্ত বলে, আপনার সাথে দেখা করার জন্য আমার কোনো লোকের প্রয়োজন নেই। তখন রুক্মিণী কামলিকে কোলে করে সেখানে এসে রামাকান্তকে বলে,
ও আমার বোনের মেয়ে। উত্তম রাও বলে, এই মহলের রেওয়াজ হলো নতুন অতিথি আসলে আমরা তাকে আপ্যায়ন করি, কিন্তু আপনি যখন এখানে এসেছিলেন তখন আমরা গ্রামে ছিলাম না। এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই ঠিক করলাম আজ আমাদের পুজো হবে আর সেই সাথে আপনাকে আপ্যায়ন করা হবে। উত্তম রাও হাতে নারিকেল আর একটা কাপড় তুলে দিতে চাইলে রামাকান্ত বলে, আপনি ফোনে বলেছিলেন আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। উত্তম রাও হাসতে হাসতে বলে, 1 বছর ধরে গ্রামে আমাদের নামে নানা ধরনের গুজব রটে আছে। গ্রামে যখনই কিছু হয় মানুষ আমাদের দিকে আঙ্গুল তোলে। রামাকান্ত বলে, এটা জানানোর জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? আমাদের কথা হলো যে এই খুনগুলো করছে তাকে আপনি জলদি অ্যারেস্ট করুন, যাতে মানুষের আমাদের উপর সন্দেহটা চলে যায়। এই জন্য আপনার কোনো সাহায্য চাইলে বলতে পারেন। রামাকান্ত বলে, আমার আপনাদের কোনো সাহায্য চাই না। বলেই চলে যেতে গেলে রুক্মিণীর পদার্থকে বলে, যাওয়ার আগে অন্তত আমাদের প্রসাদটা খেয়ে যান। রুক্মিণীর প্রসাদ আনলে রামাকান্ত সেটা খেতে ইতস্তত করে। রুক্মিণী কিছুটা প্রসাদ খেয়ে দেখায় যে তাতে কোনো বিষ নেই। এটা দেখে রামাকান্ত প্রসাদটা নিয়ে নেয়। ভাকাতার পাংশি মিলে সেলুতে এসে কাচুবাকুকে গ্রেফতার করে। এদিকে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আম্বাদাস রামাকান্তের কাছে এসে বলে, সবাই ভাবে আমি পারানদের জন্য কাজ করি। রামাকান্ত বলে, কিন্তু সে তো চলে গেছে, তাহলে এসব কথা বলার মানে কি? আম্বাদাস বলে, কারণ এখানে কেউ আমার কথা বিশ্বাস করে না। তবে আপনাকে একটা গোপন কথা বলতে চাই। প্রথম দুটো মার্ডার হওয়ার পর থানায় একটা অজ্ঞাতনামা চিঠি এসেছিল। রামাকান্ত অবাক হয়ে বলে, কিন্তু রেকর্ডেতে কোনো চিঠির কথা উল্লেখ নেই। আম্বাদাস বলে, পারানজে স্যার ভেবেছিল কেউ হয়তো পুলিশের সাথে মজা করছে, তাই চিঠিটা নষ্ট করতে বলেছিল, কিন্তু আমার কাছে চিঠিটা এখনো আছে। বলেই রামাকান্তের হাতে চিঠিটা দিয়ে দেয়। রামাকান্ত চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা, আপনি এতক্ষণে দুটো নির্মম খুন দেখেছেন, কিন্তু এটা তো কেবল শুরু। সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে, কারণ আকরা, বাকরা, গোকরা। ঠিক এই 3টা কথাই উত্তম রাওয়ের মা সেদিন বিলাপ করে বলছিল। রামাকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? আম্বাদাস বলে, আমি জানি না। রামাকান্ত বলে, হয়তো সত্যি কেউ পুলিশের সাথে মজা করেছে, বা এমনও হতে পারে কেউ আমাদের কিছু বলার চেষ্টা করছে। ভাকাত গ্রামের কাছে আসতেই কাচুপাকুকে গাড়ি থেকে নামিয়ে হাতে রশি বেঁধে টেনে নিয়ে যায়। গ্রামের সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছে। এদিকে রামাকান্ত দ্রুত নিজের স্টাফ কোয়ার্টারে এসে ঘরে গিয়ে কালো পুতুলটা সুটকেসে নিয়ে নেয়। তারপর থানার দিকে রওনা হয়। থানার ভিতরে ঢুকে জিজ্ঞেস করে, তাকে কোথায় রেখেছো? ভাকাত বলে, ইন্টারোগেশন রুমে আছে। রামাকান্ত দ্রুত সেই রুমের সামনে আসতেই হঠাৎই থেমে যায়। কি মনে করে যেন রামাকান্ত ভেতরে না ঢুকে টেবিলে ফিরে আসে। ভাকাত আসলে রামাকান্ত বলে, ওকে কিছুক্ষণ একা থাকতে দাও, আর আমার অনুমতি ছাড়া কেউ ওই ঘরের ভিতরে ঢুকবে না। কাচুপাকু এতক্ষণ ধরে একা রুমের মধ্যে বন্দি থেকে অধৈর্য হয়ে দরজা ধাক্কালেও কেউ দরজা খোলে না। এদিকে শঙ্কর বসে কান্না করছে। এটা দেখে নাওদি তাকে ডেকে বলে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার মনে কি অনেক কষ্ট? শঙ্কর কোনো জবাবই দেয় না। বাধ্য হয়ে নাওয়াথি 1 বোতল মদ বের করে বলে, এটা খাও। শঙ্কর বেশ রাগী গলায় বলে, না আমার চাই না। নাওয়াথি নিজে একবার খেয়ে বলে, অনেক ভালো, একবার খেয়ে দেখো। বলেই জোর করে বোতলটা শঙ্করের হাতে ধরিয়ে দেয়। শঙ্কর একবারেই পুরোটা শেষ করে ফেলে। নাওয়াথি আরেক বোতল দিতে চাইলে শঙ্কর বলে, এই বোতলের জন্যই সব খুন হয়েছে, আমি আর কিছুই চাই না। নাওয়াথি অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কোন খুনের কথা বলছো? শঙ্কর বলে, মানভাতে যে 7টা খুন হয়েছে। নাওয়াথি অবাক হয়ে বলে, সামান্য মদের জন্য সব খুন হয়েছে? এটা আমি বিশ্বাস করি না। শঙ্কর মদ খেতে খেতে বলে, এই মদের বোতল আর 15 টাকার জন্যই এক একটা খুন হয়েছে। বলেই শঙ্কর মাতাল হয়ে পড়ে যায়। নাওয়াথি জিজ্ঞেস করে, তুমি কি জানো কে খুন করেছে? কিন্তু তার আগেই শঙ্কর অজ্ঞান হয়ে গেছে। এদিকে কাচুপাকু আর একা থাকতে না পেরে দরজা ধাক্কিয়েই যাচ্ছে, যেন সে আজ দরজাটা ভেঙেই ফেলবে। কিন্তু রামাকান্ত তখনও এক মনে বই পড়েই যাচ্ছে। রামাকান্ত নায়া থেকে বলে, আমি তোমাকে শঙ্করের উপরে নজর রাখতে বলেছিলাম, তুমি উল্টা তার সাথে বসে ড্রিঙ্কস করে আড্ডা জুড়ে দিলে। এটা কোন ধরনের তদন্ত? নায়াথে ক্ষমা চেয়ে বলে, আমার মনে হয়েছিল এভাবেই ওর থেকে কথা বের করতে পারবো, আর তাছাড়াও মদ খাওয়ার জন্যই তো এত কিছু জানতে পেরেছি। রামাকান্ত রেগে বলে, তুমি কি জানো না যে মাতাল অবস্থায় কোনো ব্যক্তির দেওয়া বয়ান কোর্টে গ্রহণযোগ্য না? নায়াথে বলে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই সমস্ত খুন নাকি একটুখানি মদ আর 15 টাকার জন্য হয়েছে, আর শঙ্কর সবকিছু জানে। আমার মনে হয় শঙ্করও এই সবকিছুর সাথে জড়িত। ওকে দ্রুত গ্রেফতার করেন। রামাকান্ত রেগে বলে, কোন অপরাধে? মন্দিরে যাওয়ার জন্য নাকি পুলিশের পিছু করার জন্য? নায়াথে বলে, সাসপেক্ট হিসাবে তো অ্যারেস্ট করতেই পারেন। রামাকান্ত বলে, সম্ভব না। শঙ্কর যা বলেছে তা সব নেশার ঘোরে মাতাল হয়ে, তাই আমরা ওকে গ্রেফতার করতে পারবো না। এমন সেন্সিটিভ একটা কেসে আমরা তাড়াহুড়া করতে পারি না, সবাইকে ধৈর্য ধরতে হবে। রামাকান্ত বলে, আমি যা বলবো তুমি এখন শুধু তাই করবে। আপাতত শঙ্করের পেছনে ঘোরার দরকার নেই। এদিকে লকআপে কাচুপাকু বন্দি জীবন পার করছে। অস্থির হয়ে পায়চারি করছিল, তখনই রামাকান্ত 1 গ্লাস পানি নিয়ে আসে। কাচুপাকু তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাড়াতাড়ি হ্যাচকা টান দিয়ে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নেয়। কিন্তু রামাকান্ত কিছু না বলেই চলে যায়। বাইরে এসে রামাকান্ত ভাকাতকে বলে, ভিকটিম নম্বর 5 আর 6 মানে কলাবতী আর হালিমার পরিবারের সাথে আমি কথা বলতে চাই, আর সবাই ভালো করে শোনো, আমার অনুমতি ছাড়া কেউ কাচুপাকুর সাথে কথা বলবে না। ওকে
ওকে ওর মতো থাকতে দাও, সময় মতো সে নিজেই সব বলে দিবে। ভিকটিম নম্বর 5, 29 জুন 1973। কলাবতী, বয়স 30, ব্রিজের নিচে কাঠ কুড়াচ্ছে। তখনই দুজন লোক উপর থেকে মস্ত বড় একটা পাথর এনে কলাবতীর মাথার উপরে ফেলে দেয়, আর কলাবতী সেখানেই মারা যায়। রামাকান্ত কৃষ্ণারাও মানে কলাবতীর স্বামীর সাথে কথা বলতে আসে। রামাকান্ত বলে, আপনি আগেও পুলিশকে বয়ান দিয়েছেন, কিন্তু আমি আপনার স্ত্রীর মৃত্যুর বিষয়ে কিছু কথা বলতে চাই। কিষান রাও বলে, সেদিন সকালে আমি সেলুর কাছে কেনাকাটা করতে গিয়েছিলাম। দুপুরের দিকে ফিরে এসে দেখি কলাবতী কোথাও নেই। তাই প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করি, তারা বলে কলাবতী নাকি কাঠ কুড়াতে গিয়েছে। আমি ভেবেছিলাম ফিরে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল ফিরে আসে না। তাই কিছু লোকজন নিয়ে খুঁজতে বের হই। খুঁজতে খুঁজতে ব্রিজের নিচে গেলে সেখানে রক্ত ছিটানো দেখি, কিন্তু কলাবতীর লাশ সেখানে ছিল না। রামাকান্ত সব শুনে সেই ব্রিজের নিচে এসে কিষান রাওকে বলে, লাশ এখানে ছিল, এই মন্দিরের ঠিক কাছে, তাই না? কিষান রাও বলে, হ্যাঁ। রামাকান্ত বলে, এইসব তো আমি পুলিশ ফাইলে পড়েছিলাম, কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু মনে আছে? এমন কিছু যেটা আপনি হয়তো বলতে ভুলে গিয়েছিলেন? কিষান রাও বলে, কলাবতী বোধহয় দেবীর ক্রোধে মারা গেছে। রামাকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের ক্রোধ? কিষান রাও বলে, আমাদের কোনো বাচ্চা নেই, তাই আমরা দেবীর কাছে মানত করেছিলাম, বলেছিলাম মঙ্গলবারে ছাগল বলি দিব, কিন্তু এই মহিলা সব শেষ করে দিয়েছিল। ছাগল তো দূরের কথা, খাওয়ার টাকা পর্যন্ত ছিল না। কিছু দিতে না পারায় দেবী হয়তো রাগ করেই। রামাকান্ত রেগে বলে, আপনার স্ত্রীকে মেরে বলি দেওয়া হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে তাকে খুন করে এখানে পোতা হয়েছে, আর আপনি কুসংস্কারের চক্করে পড়ে দেবীর ক্রোধ বলে বিশ্বাস করছেন। কিষান রাও বলে, আসলে আপনি শিক্ষিত মানুষ তো, তাই ভাবছেন আপনি সব জানেন, এটা যখন আপনার সাথে হবে তখন বুঝতে পারবেন, বলেই কিষান রাও দেয় হাঁটা। ভিকটিম নম্বর 6, 13 জুলাই 1973। হালিমা, বয়স 10। হালিমা বাজারে বাবার সাথে ঘাস বিক্রি করতে যেত। বাবা ছোট্ট মেয়েকে বসিয়ে অন্য কাজে যেত। হালিমা ক্রেতাদেরকে 1 টাকা বললে বেশিরভাগ ক্রেতাই 20 পয়সা করে বলতো, তাই কেউ আর কিনতো না। হালিমার বাবা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? হালিমা বলে, সবাই 20 পয়সা বলছে। হালিমার বাবা বলে, যদি কেউ 50 পয়সা বলে তাহলে দিয়ে দিস, আমি সামনের দোকানে কেরোসিনের লাইনে দাঁড়াচ্ছি। গল্প বর্তমানে আসলে ভাকাত এফআইআর পড়ে বলে, কিন্তু এক মহিলা তো বলেছিল হালিমা 50 পয়সা করে ঘাস বেচে বাইরের দিকে চলে আসে। হালিমার বাবা বলে, কিন্তু তারপরও সে অনেকক্ষণ বাসায় ফিরেনি, আর গ্রামের চারিদিকে তখন রহস্যময় খুনগুলো হচ্ছিল। রামাকান্ত জিজ্ঞেস করে, তাহলে আপনি পুলিশের কাছে গেলেন না কেন? হালিমার বাবা বলে, গত 5টা খুনের একটাকেও কি আপনি ধরতে পেরেছেন? বিকালে যখন হালিমা বাসায় ফিরছিল তখন শয়তানরা ওকে উঠিয়ে নিয়ে যায়। দুদিন পর কনস্টেবল আম্বা দাস বাসায় এসে বলে তার নাকি হালিমার লাশ পেয়েছে। একটা বাচ্চা মেয়েকে ওরা 48 বার কুপিয়েছে। খাওয়ার সময় কোন্ডিয়া নামের এক বাচ্চা রুটি দিয়ে গেলে সামান্ডি বলে, বাইরে যা। তখন উত্তম রাও বলে, ওই রামাকান্ত এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, লোকটার বুদ্ধি আছে বটে, কাচুবাকুকে আটকে রেখেছে, এরপর যদি আমরা ভাবে এড়িয়ে যাই তাহলে আমাদেরও একই অবস্থা হবে। রুকমিনী সামিন্দ্রিকে বলে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। সামিন্দ্রি বলে, আমি কি করব, সে তো আমাদেরকে এক ঘরে করে রেখেছে, সবসময় নজর রাখছে। উত্তম রাও বলে, পরিস্থিতি এত খারাপ হতো না যদি তুই ভালোভাবে ব্যবসাটা সামলাতি, ব্যবসাটা তোর জন্যই বন্ধ হয়েছে। সামিন্দ্রি পাল্টা জবাবে বলে, লাভও তো আমার জন্যই হচ্ছিল। উত্তম রাও সামিন্দ্রির মেয়ে কামলির মুখ টেনে রেগে বলে, এগুলো তো আগের কথা, এখন আর আগের মতো চলছে না, তাই না? তখনই কোন্ডিয়া কামলিকে খেলতে ডাকলে কামলি দৌড়ে বের হয়ে যায়, কিন্তু সামিন্দ্রি মেয়েকে নিয়ে ভয় পাচ্ছিল, তাই জিজ্ঞেস করে কি করতে হবে। নিরাশ হয়ে রাতে বাড়ি ফেরার সময় রামাকান্ত বলে, গোটা গ্রাম দারিদ্রতায় ভরা, তাই কেউ যদি মদ আর 15 টাকার জন্য কোনো মানুষকে খুন করে থাকে তাহলে সেটা খুবই বাজে কাজ হবে। আমাদের খুব তাড়াতাড়ি শঙ্করের সাথে কথা বলতে হবে, কিছুটা সময় যাক, তারপর আবার শঙ্করের উপর নজর রাখবে। ভাকাত জিজ্ঞেস করে, কাচুবাকুর কি করব? রামাকান্ত ঘড়িতে সময় দেখে পাংশিকে বলে, থানায় চলো। এদিকে মংলা নামের এক বাচ্চা মেয়ে ছাগলকে খাবার খেতে দিতে বাইরে আসলে ভয়ানক মুখোশ পরা এক তান্ত্রিক এসে মংলাকে উঠিয়ে নিয়ে যায়। থানায় এসে রামাকান্ত হাতে একটা ব্রিফকেস নিয়ে কাচুপাকুর কাছে আসে। কাচুপাকু ভয়ে দাঁড়িয়ে যায়। রামাকান্ত ইশারা দিয়ে বসতে বলে। মংলার চিৎকার শুনে গ্রামবাসী বাইরে এসে মংলাকে খুঁজতে শুরু করে। রামাকান্ত ব্রিফকেস খুলে প্রথমে ডায়েরি বের করে কি যেন লেখে, এরপর কালো জাদু করার পুতুল হাতে নিলে কাচুবাকু বলে, স্যার যা করা তাড়াতাড়ি করেন, অন্ধকারে থেকে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। রামাকান্ত পুতুলটা কাচুবাকুর দিকে ছুড়ে বেড়ে জিজ্ঞেস করে, এটা আমার বাসায় কে রেখে আসতে বলেছিল? কাচুবাকু বলে, এসব আমি কেন করব, এসব পুতুল তো অনেক তান্ত্রিকই বানায়, আমি একাই যে তান্ত্রিক এমন তো না, আরো অনেকে আছে, যেমন রসুল, পাকান, ইজাপ্পা, গণপাত। রামাকান্ত সবার নাম লিখে কাচুবাকুর কাছে জিজ্ঞেস করে, পারান যে তোমার বন্ধু তাই না? কাচুবাকু বলে, না, এমন লোকের তো আমি ছায়াও মারাই না, প্রত্যেক পূজার জন্য ওকে ঘুষ দিতে হয়। রামাকান্ত জিজ্ঞেস করে, তুমি যদি ওর বন্ধু না হও তাহলে সেদিন শ্রীরঙের খেতে ও তোমাকে পালাতে সাহায্য করলো কেন? কাচুবাকু হেসে বলে, কে? পারান যে আমাকে সাহায্য করেছে, শ্রীরং আমাকে বলেছিল পুলিশ এসেছে, পালাও। টর্চের লাইট পড়া তো একটা কাকতালীয় ব্যাপার ছিল। রামাকান্ত জিজ্ঞেস করে, কেন? পারান যে কি ভয় পেয়েছিল যে তুমি ওকে কালো জাদু দিয়ে খরগোশ বানিয়ে দিবে? এদিকে গ্রামবাসী তান্ত্রিকের পেছনে দৌড়েও তাকে ধরতে পারে না। রামাকান্ত কাচুবাকুকে বলে, গ্রামের অনেক জায়গায় গুপ্তধন লুকানো আছে, গ্রামের লোক তো এটাই বিশ্বাস করে, আর আমি জানি উত্তম রাও তোমাকে সেটা খুঁজতে
বলেছিল। কাচু কাকু বলে সে তো অনেক পুরনো কথা, 4-5 বছর আগের কথা। আসলে উত্তম রায়ের মা মাথা আগে না দিয়ে পা আগে বের করে উল্টা জন্মেছিল। রামাকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে কি? কাচু কাকু বলে উত্তম রায়ের মা জন্মের সময় পা আগে বের করেছিল, আর এসব মানুষের স্বপ্ন সত্যি হয়। উত্তম রামের মা দেখেছিল একটা কলসি ভর্তি সোনা, কলসি নাকি চিৎকার করে বলতো আমাকে বের করো, তাই উত্তম আমাকে বলেছিল কলসিটা বের করতে। রামাকান্ত বলে কিন্তু এর জন্য তো নরবলি দিতে হয় তাই না? মানে তুমি যেমনটা শ্রীরঙ্গকে বলেছিলে। কাচুবাবু কোনো জবাবই দেয় না। রামাকান্ত জিজ্ঞেস করে তারপর উত্তমরাও কি বলে দিল? কাচুবাবু বলে ও অনেক স্বার্থপর, আমি এই নরবলির সম্পর্কে কিছুই জানি না। রামাকান্ত জিজ্ঞেস করে তুমি বলি না দিলে কিসের পূজা করতে? কাচুবাবু বলে হ্যাঁ আমি পূজা করি, কিন্তু সেটা ভিন্ন ধরনের। এদিকে সেই তান্ত্রিক গ্রাম থেকে বেশ দূরে এসে গাছের সাথে বাচ্চা মেয়েকে ধরে বলে আমার নাম দারিয়া বুয়া। মেয়েরা ভয়ে থর করে কাঁপছে আর কান্না করছে। দারিয়া বুয়া চাকু বের করে বলে এই পর্যন্ত আমি 7টা মেয়েকে মেরেছি, এটা 8 নম্বর। বলেই মেয়েটাকে চাকু মারে। রামাকান্ত রেগে জিজ্ঞেস করে তুমি উত্তমের জন্য কিসের পূজা করতে বলো? কাচুবাবু বলে বাচ্চা হওয়ার জন্য। 35 বছর বয়সে রুক্মিণী বাজা হয়ে যায়, অনেক ডক্টর দেখিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। রামাকান্ত জিজ্ঞেস করে তোমার পূজায় কোনো লাভ হয়েছিল? কাচুবাবু না বললে রামাকান্ত জিজ্ঞেস তুমি তো উত্তম রাও থেকে এখনো টাকা নিয়েই যাচ্ছ। কাচুবাবু লজ্জায় মাথা নিচু করে নেয়। রামাকান্ত ফাইল থেকে সে চিঠি বের করে বলে দ্বিতীয় খুনের পর পুলিশের কাছে একটা চিঠি এসেছিল, তাতে লেখা ছিল 11টা ছাগল, জমি আর এক লাইনে লেখা এর মানে কি? কাচুবাবু বলে এই ব্যাপারে কিছুই জানি না। রামাকান্ত ফাইল থেকে সে চিঠি বের করে বলে দ্বিতীয় খুনের পর পুলিশের কাছে একটা চিঠি এসেছিল, তাতে লেখা ছিল আকরা বাকরা বুকরা এর মানে কি জানো? কাচুবাবু বলে এই ব্যাপারে কিছুই জানি না। রামাকান্ত বলে ভালো করে দেখো, এটাকে গুপ্তধন খুঁজে বের করার মন্ত্র, তোমার মনে নেই? কাচুবাবু বলে না। হাত জোর করে নিচু হয়ে বসে বলে সত্যি বলছি গুপ্তধন খোঁজার কোনো পূজা আমি জানি না। রামাকান্ত বলে না জানলে তুমি শ্রীরঙ্গকে কেন বলেছিলে? তাহলে ওটা কি মিথ্যা পূজা ছিল? কাচুবাবু বলে আমি আসলে কালো জাদুর কিছুই জানি না, সবাইকে বোকা বানাতে আর টাকা কামাতে পূজা করি, কিন্তু আপনার যদি মনে হয় আমার জন্য গ্রামের সবকিছু হচ্ছে, সত্যি বলছি এই মান ভাতে আমি কারোর কোনো ক্ষতি করিনি বলেই তীব্র অপরাধ বোধে কান্না করে দেয়। এদিকে গ্রামবাসী মোংলাকে খুঁজে পায়। মোংলার বাবা তাকে জড়িয়ে ধরে বলে কান্না করিস না, আমরা চলে এসেছি। একটা বাচ্চা ছেলে খেয়াল করে গাছে চাকু পোতা। ডেস্কে বসে পুতুল হাতে রামাকান্ত, পাংশে আর ভাকাত গভীর চিন্তায় মগ্ন। পাংশে বলে তার মানে মারাঞ্জয়কে সন্দেহ করাটা ঠিক হয়নি, কাচুপাকুর পালানোর পেছনে ওর হাত নেই, কিন্তু কাচুপাকুকে আমাদের আরো কয়েকটা দিন লকআপে রাখা উচিত, কি বলেন? রামাকান্ত বলে আমার মনে হয় না ও যা বলছে এর থেকে বেশি কিছু ও জানে, আর গোটা গ্রামের সামনে আমরা যেভাবে ওকে ধরে এনেছি তাতে মনে হয় না এর পরে আর ও এমন কোন জাদুটনা করবে। ডায়েরিতে লেখা সব তান্ত্রিকের নাম দেখিয়ে ভাকাতকে বলে এদের ব্যাপারে একটু খোঁজ নিও। ঠিক তখনই এক কনস্টেবল দৌড়ে এসে বলে দারিয়া বুয়া। গ্রামবাসী মংলাকে থানায় নিয়ে আসে। মংলা এখনো ভয়ে কাঁপছে। রামাকান্ত বলে ভয় পেও না, শান্ত হও, আমাকে বলো লোকটা দেখতে কেমন ছিল, কিভাবে কথা বলে, সবকিছু বলো। মংলা ভয়ে ভয়ে বলে 8 নম্বর খুন। রামাকান্ত জিজ্ঞেস করে কার খুন? মংলা আর কিছু না বলেই মায়ের বুকে মাথা গুজে নেয়। রামাকান্ত চিন্তায় পড়ে যায়। হুট করে এক লোক বলে স্যার আমি ওকে দেখেছি, সে সুতারবাড়ির দিকে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে রামাকান্ত ভাকাত আর পাংশেকে বলে তোমরা এখনই লোক পাঠাও, ওই দারিয়া বুয়াকে দেখলেই যেন সাথে সাথে গ্রেফতার করা হয়, আর কিছু কনস্টেবলকে সিভিল ড্রেসে গোটা গ্রামে ছড়িয়ে পড়তে বলো। আরেকটা কথা, আজ রাতে কোনো মহিলা বা বাচ্চারা বাইরে বের হবে না, এই খবর ছড়িয়ে দাও। সবাই চলে গেল। রামাকান্ত দেখে এক লোক সেখানে দাঁড়ানো, দেখে মনে হচ্ছে কোনো এক সাংবাদিকই হবে। লোকটা জানায় তার নাম শেষ রাও। শেষ রাও বলে আমার কয়েকটা বিষয় জানার আছে। শেষ রাও বলে কি স্যার, আপনার এত নাম ডাক এখনো একজনকে ধরতে পারলেন না? রামাকান্ত বলে এটা ঠিক না, আমি আসার পরই তো কনসিবলাল আর কাচুবাকুকে ধরা হয়েছে। শেষ রাও জিজ্ঞেস করে কাচুবাকু কি সব স্বীকার করে নিয়েছে? রামাকান্ত বলে না। শেষ রাও বলে তার মানে বলতে চাচ্ছেন পুলিশ এতদিনেও কিছুই করতে পারেনি? আচ্ছা দারিয়া বুয়ার কি খবর? রামাকান্ত ইতস্তত বোধ করে। এদিকে গ্রামে পুলিশ মাইকিং করে সবাইকে বাড়ি ফিরে যেতে বলে। সেখান থেকেই এক পরিবার হেঁটে যাচ্ছিল, বুড়ো বাবা মা, মেয়ে আর এক নাতি। তারা এক গলিতে ঢুকলেই সেই মুখোশ পরা দারিয়া বুয়া সামনে এসে দাঁড়ায়। মহিলাটা ভয়ে চিৎকার করতে থাকে। পরের দিন সকালে এক লোক গরু চড়াতে বিলের ধারে আসে, দেখে দূরে একটা বাচ্চা ছেলের লাশ পড়ে আছে। পুলিশকে খবর দিলে ফরেন্সিক টিম নিয়ে পুলিশ ক্রাইম স্পটে চলে আসে। আশেপাশে ভিড় জমে গেছে। এক লেডি কনস্টেবল সামিন্ডিকে লাশ শনাক্তের জন্য ডেকে নিয়ে আসে। ভাকাত রামাকান্তকে বলে খুন হয়েছে 2 দিন আগে, কিন্তু এবার অন্যান্য খুন থেকে প্যাটার্ন একদম আলাদা। এবার একটা বাচ্চা ছেলেকে খুন করা হয়েছে, নাম কোন্ডিয়া, কিন্তু মুখ দেখে চেনা যাচ্ছে না। শেরশাহ বসে বলে কি স্যার, আপনি গ্রামে থাকা সত্ত্বেও খুন হলো? ভাকাত তাকে চুপ করিয়ে দিয়ে রামাকান্ত এগিয়ে এসে লাশের কাছে আসে। লাশের ভয়ানক অবস্থা দেখে সামিন্ডি বমি করে দেয়। রামাকান্ত দেখে লাশের বেহাল অবস্থা। ফরেন্সিক টিমকে বলে সব টেস্টিমোনিয়াল নেওয়া হয়ে গেলে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিতে। লাশ নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার আনে, সেই সাথে এসপি কদমও আসে। কদম রামাকান্তকে বলে এটা খুবই মারাত্মক বিষয়, মানভাতে ক্রাইম ব্রাঞ্চ থাকা সত্ত্বেও এমন খুন, পুরো মহারাষ্ট্রে এই খবর ছড়িয়ে গেছে। রামাকান্ত জিজ্ঞেস করে
বলে আমার জন্য কি খবর আছে? কদম বলে হোম মিনিস্টার আপনাকে মুম্বাই ফিরে যেতে বলেছে। রামাকান্ত রেগে বলে এই কেস আমি এমন মাঝপথে রেখে কিভাবে ফিরে যাব? আমার একটু সময় লাগবে। কদম বলে এটা আমার কেস হলে নিশ্চয়ই সময় দিতাম, অনেকটা সময় পেরিয়ে গেছে, একজনও গ্রেফতার হয়নি, প্রাইম সাসপেক্টরাও গ্রামে ফিরে এসেছে। রামাকান্ত বলে আমার আর একটা সপ্তাহ লাগবে। কদম বলে মুম্বাইয়ের কেসগুলো তো গুরুত্বপূর্ণ, একটা তো কোর্টে ফাইল করা হয়েছে। রামাকান্ত বলে প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দাও। কদম বলে ঠিক আছে, আমি ডিপার্টমেন্টে আর্জি জানাবো যে আপনার আরো 5 থেকে 6 দিন লাগবে, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি করবেন। কদম চলে গেলেই ভাকাত বলে 5 দিনে আপনি কিভাবে এই কেস সমাধান করবেন? রাতে পুলিশ গাড়ি টহল দিচ্ছে। মুখোশধারী সেই তান্ত্রিক দাঁড়িয়া বুয়া দাঁড়িয়ে পুলিশের গাড়ি অন্যদিকে যেতে দেখে গ্রামের এক বাসায় রামদা দিয়ে সিটকানি খুলে গুটি গুটি পায়ে ঢুকে পড়ে। সামনেই এক লোক ঘুমিয়ে আছে, তার কাছে এগিয়ে গেলে পানির জগে ধাক্কা লেগে পড়ে যায় আর শব্দে লোকটার ঘুম ভেঙে যায়। দাঁড়িয়া বুয়াকে দেখে চিৎকার করে ওঠে। দাঁড়িয়া বুয়া তাকে মারতেই যাবে তার আগেই লোকটাকে লাঠি দিয়ে দাঁড়িয়া বুয়াকে বাড়ি মেরে নিচে ফেলে দেয়। দাঁড়িয়া নিজেকে কোন রকমের সামলে রামদা নিয়ে উঠে দাঁড়ালেই লোকটা তার বাকি পরিবারের সদস্য আর প্রতিবেশী থেকে ডাকতে থাকে। সবাই এসে দাঁড়িয়াকে ধরার চেষ্টা করে। পুলিশের এক টিম চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেখানে এসে দেখে এই অবস্থা। শুক্লা ফাঁকা গুলি চালালে দাঁড়িয়া ভয়ে থেমে যায়। গ্রামবাসীর সাথে সাথেই দাঁড়িয়াকে ধরে ফেলে। শুক্লা এসে তান্ত্রিকের গলা চেপে ধরে মুখোশটা খুলেই অবাক হয়ে বলে আরে তুই? শুক্লা মুখোশ খুলে দেখে এটা তো টুকিয়া। ইনকোয়ারি রুমে টুকিয়া ব্যথায় কাতরাচ্ছে। শুক্লা জিজ্ঞেস করে ওই মেয়েদেরকে তুই মেরেছিস তাই না? কেন মেরেছিস বল। টুকিয়া রাগে ফুঁসতে থাকে কিন্তু কিছুই বলে না। টুকিয়া বলে প্রথমে তুমি জিজ্ঞেস করবে, পরে আবার তোমার বস আসবে, তার থেকে ভালো আমি একবারে তার সামনেই বলবো। তখনই রামাকান্ত এসে বলে শুক্লা আপনি অটোপসি রিপোর্ট আনতে যান, একে আমি দেখছি। শুক্লা চলে গেলে রামাকান্ত টুকিয়াকে জিজ্ঞেস করে গ্রামে যা হচ্ছে তা নিয়ে কিছু বলতে চাও? টুকিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। রামাকান্ত জিজ্ঞেস করে দাঁড়িয়া বুয়া 8টা খুন এসব সম্পর্কে তুমি কিছু বলবে না? তুমি এমন মুখোশ পরে কেন ঘুরে বেড়াচ্ছ? কে বলেছে? তোমার কি অভিনয়ের শখ আছে? টুকিয়া একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে। রামাকান্ত বলে ভয় পেও না, আমি তোমাকে মারবো না, কারণ মেরে তো লাভ হবে না, তুমি তোমার জাতির কাউকে নিয়ে কিছুই বলবে না। ডক্টর শুক্লাকে বলে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাতের ফলে অতিরিক্ত রক্ত খাওয়ানোর জন্যই কান্ডিয়া মারা গেছে। শুক্লা জিজ্ঞেস করে কান্ডিয়ার লাশে এত আঘাত সেগুলো কি একই অস্ত্র দিয়ে করা? ডক্টর বলে না, 2টা ভিন্ন অস্ত্র দিয়ে করা, কুড়ালের মতোই, কিন্তু 2টা ধার আর পুরুত্বের পার্থক্য আছে। তখনই এক কনস্টেবল কান্ডিয়ার ভাই ইয়াসুকে নিয়ে আসে। শুক্লা কান্ডিয়ার লাশের সামনে নিয়ে আসলেই ছোট ভাইয়ের লাশ দেখে ইয়াসু কান্না করে দেয়। এদিকে রামাকান্ত লকআপ থেকে বের হলে পাংশে জিজ্ঞেস করে কি হলো স্যার? রামাকান্ত বলে একটা শব্দ মুখ থেকে বের করেনি। রামাকান্ত নাওয়া থেকে জিজ্ঞেস করে শঙ্করের কি অবস্থা? নাওয়া থেকে ঘাবড়ে গিয়ে বলে আপনি যেদিনকে মানা করেছিলেন সেদিন থেকে আমি ওর পিছনে আর যাইনি। রামাকান্ত বলে এক কাজ করো, এখন ওর কাছে যাও, ওর সাথে দেখা করো। নাওয়াতে অবাক হয়ে যায়। রামাকান্ত বলে কিন্তু এবার আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করবে। জব্দ করা কোনো ড্রিঙ্কস এর বোতল আছে? তাহলে সেটা নিয়ে যাও। নাওয়াতে অবাক হয়ে তাকিয়ে থাকে। শুক্লা ইয়াসুকে বাইরে এনে জিজ্ঞেস করে তোমার বাবা মা জানে? ইয়াসু কান্না করতে করতে জবাব দেয় বাবা নেই আর মা জেলে। শুক্লা অবাক হয়ে জিজ্ঞেস করে মা জেলে কেন, কি করেছে? ইয়াসু বলে জানকে ডেরিতে রেড পড়েছিল তাই। শুক্লা জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি? ইয়াসু বলে শেষাবাই, মানে শুক্লা যাকে মদের ব্যবসার জন্য গ্রেফতার করেছে। শুক্লা জিজ্ঞেস করে তোমার ভাইকে শেষ কবে দেখেছিলে? ইয়াসু বলে 2 দিন আগে সকালে সামিন্দির বাসায়, আসলে ওখানে রাখালের কাজ করতো। সেদিন সামিন্দি একটা ছাগল খুঁজে পাচ্ছিল না, তাই কান্ডিয়াকে ঝাড়ি দিয়ে বলে বিলের ধারে গিয়ে ছাগল খুঁজে আনতে। কান্ডিয়া বলে ওর একা ওখানে যেতে ভয় করছে। সামিন্দ্রি বলে ছাগল না পেলে কান্ডিয়াকে টুকরো টুকরো করবে। শুক্লা জিজ্ঞেস করে সামিন্দ্রি এমন কথা বলেছিল? কান্ডিয়ার লাশও তো সেখানেই পাওয়া গেছে। তখনই হাসপাতালের সামনে সোপান মানে উত্তম রায়ের ডান হাত গরুর গাড়ি নিয়ে আসলে ইয়াসু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শুক্লা জিজ্ঞেস করে এনা রুক্মিণীর ওখানে কাজ করে? কনস্টেবল বলে হ্যাঁ, এটাই তো শেষাবাইয়ের ভাই সোপান। সবার সাথে একে অপরের কানেকশন জানতে পেরে শুক্লা বলে কান্ডিয়ার মা শেষাবাই যে কিনা সামিন্দ্রির জন্য জেলে গেছে, সেই সামিন্দ্রি একটা ছাগলের জন্য কান্ডিয়ার জীবন নিয়ে নিল। কনস্টেবল বলে তার উপরে কান্ডিয়ার মামা এই সোপান উত্তম রাও আর রুক্মিণীর খুব কাছের মানুষ। শুক্লা কিছু একটা চিন্তা করে তাড়াতাড়ি কনস্টেবলকে বলে চলো আমার সাথে। এদিকে জাহ্নবী থানায় এসে হাঙ্গামা শুরু করে দেয়। লেডি কনস্টেবল তাকে অনেক বাধা দিলেও শোনে না। জাহ্নবী রামাকান্তের কাছে এসে বলে মানছি আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কেসে কাজ করছেন, তার মানে এই না যে আপনি যে কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে আনবেন। কি প্রমাণ আছে টুকিয়ার বিষয়ে? রামাকান্ত জিজ্ঞেস করে আপনি কে? লেডি কনস্টেবল বলে জাহ্নবী ম্যাডাম টুকিয়ার গ্রামের বাচ্চাদেরকে স্কুলে পড়ায়, তাই সে সবসময় টুকিয়ার সাপোর্ট নেয়। রামাকান্ত বলে আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আসামির জায়গা জেলেই হবে, সে যেই হোক না কেন।
টুকিয়া ছদ্মবেশে একটা বাচ্চা মেয়ের উপর হামলা করে, পুরো গ্রামে আতঙ্ক তৈরি করে দেয়। আর আমরা ওকে দাঁড়িয়া বুয়ার বেশেই ধরেছি। তাই এটা মনে করবেন না যে আমরা কোনো নির্দোষকে প্রমাণ ছাড়া গ্রেফতার করেছি। আর আমার বিশ্বাস এই মানভাতের হত্যাকাণ্ডের সাথে টুকিয়া জড়িত। এ থেকে কিছু না কিছু তথ্য অবশ্যই পাওয়া যাবে। এইসব শুনে জাহ্নবী হতবম্ব হয়ে যায়। রামাকান্ত বলে জিজ্ঞাসাবাদ শেষে যদি টুকিয়া নির্দোষ প্রমাণ হয় তাহলে আমরা ওকে ছেড়ে দিব, কিন্তু সে মুখ খুললে তারপর তো প্রমাণ হবে। আমি অনেক চেষ্টা করেছি, একটা কথাও বলে না। জাহ্নবী বলে আমি একবার কথা বলে দেখবো, আমার মনে হয় ও সবসময় আমাকে সত্য বলে। রামাকান্ত রাজি হয়ে যায়। ড্রয়ার থেকে অজ্ঞাত সে চিঠি দিয়ে বলে এই বিষয়ে জিজ্ঞেস করেন, হয়তো এই বিষয়ে কিছু জানে। কনস্টেবল জাহ্নবীকে নিয়ে গেলে শুক্লা দৌড়ে এসে রামাকান্তকে বলে আপনার কৌশল অবলম্বন করে আমি 6টা প্রশ্নের জবাব খুঁজে পেয়েছি। প্রথম প্রশ্ন, ভিকটিম কে? উত্তর, কন্ডিয়া, বয়স 10। দ্বিতীয় প্রশ্ন, কিসের জন্য মৃত্যু হয়েছে? উত্তর, ক্রুয়ালের আঘাতে। তৃতীয় প্রশ্ন, কোথায় খুন হয়েছে? উত্তর, বিলের ধারে। চতুর্থ প্রশ্ন, কবে মারা গেছে? উত্তর, গত পরশু রাতে। পঞ্চম প্রশ্ন, হত্যার কারণ কি? ভাকাত বিরক্ত হয়ে বলে এত নাটক করার কি আছে? শুক্লা থামিয়ে দিয়ে বলে ডিস্টার্ব করো না। তা আমি কোথায় ছিলাম? রামাকান্ত বিরক্ত হয়ে বলে 6 নম্বর প্রশ্ন, কে হত্যা করেছে? শুক্লা বলে এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হলো সামিন্দ্রি। কান্ডিয়া তার বাসায় রাখালের কাজ করত। রামাকান্ত খুশি হয়ে শুক্লাকে শাবাশি দিলে গর্বে শুক্লার বুক ফুলে যায়। রামাকান্ত বলে আমরা এই কেস সমাধানের খুবই কাছে। ভাকাত এক লেডি কনস্টেবল নিয়ে সামিন্দ্রির বাসায় জিজ্ঞাসাবাদের জন্য আসে। সামিন্দ্রি বলে হ্যাঁ, কন্ডিয়া কাজ তো করতো, তা অস্বীকার করছি না, কিন্তু ওকে কে মেরেছে, কেন মেরেছে তা আমি কিভাবে জানবো? বলেই মেয়ে কামড়ে চুল বাঁধতে যায়। ভাকাত সামিন্দ্রিকে জিজ্ঞেস করে জানকীর ডেরির ঘটনার সময় তুমি তো মদের ব্যবসা করতে, গ্রামবাসী এমনই বলে। সামিন্দ্রি পরিষ্কারভাবে বলে দেয় মানুষের কাজই এমন গুজব ছড়ানো। একটা কথা শুনে রাখো, যার তার কথায় বিশ্বাস করে আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে না। ভাকাত বলে কিন্তু কান্ডিয়াকে তো শেষবার তোমার সাথে দেখা গেছে, আমার কাছে প্রমাণও আছে। সামিন্দ্রি বলে আমাকে যদি কিছুক্ষণ পর না পাওয়া যায় তাহলে কি সবাই আপনাকে সন্দেহ করবে? ভাকাত হেসে বলে আচ্ছা মানলাম, কিন্তু কিছু মনে পড়লে আমাকে জানাবে, আমি আবার আসবো। সামিন্দ্রি বলে আমি যা জানতাম বলে দিয়েছি, শুধু শুধু বারবার এসে আমার আর আপনার সময় নষ্ট করবেন না। এমন কথা শুনে কনস্টেবল বলে মুখ সামলে কথা বল। ভাকাত আর কিছু না বলেই চলে যায়, কিন্তু সামিন্দ্রির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। এদিকে জাহ্নবী টুকিয়াকে বলে তাহলে বলতে চাচ্ছিস আগে 7টা খুন তুই করিসনি, তাহলে ওই বাচ্চা আমাকে কেন ধরেছিলি, কেন ওকে এসব বলেছিস? ভাগ্য ভালো মেয়েটা পালিয়ে গিয়েছিল। টুকিয়া বলে ও পালায়নি, আমি ছেড়ে দিয়েছিলাম, যদি চাইতাম তাহলে। জাহ্নবী রেগে বলে তাহলে কি মেরে ফেলতি? টুকিয়া চুপ হয়ে যায়। জাহ্নবী শান্ত হয়ে বলে আমি আবার জিজ্ঞেস করছি, ওই 7টা খুনের একটাও কি তুই করেছিস? কি জানিস তুই? টুকিয়া কনস্টেবলের দিকে তাকালে কনস্টেবল ব্যাপারটা বুঝতে পেরে দরজা লাগিয়ে চলে যায়। জাহ্নবী বলে আমাকে বিশ্বাস কর, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই জানিস আসল খুনি কে, তাকে বাঁচানোর জন্যই তুই ছদ্মবেশ ধরেছিস, তাই না? টুকিয়া তবুও চুপ থাকে। জাহ্নবী রামাকান্তে দেওয়া চিঠি বের করে বলে এটা দ্বিতীয় খুনের পর পুলিশকে কেউ দিয়েছিল। চিঠিতে লেখা আকরা বাকরা বুকরা, এর মানে কি? কিন্তু টুকিয়া কোনো জবাব দেয় না। এদিকে কামলি দোলনায় বসে ড্রয়িং করছে। উত্তমরাও সামিন্দ্রির বাসার সমস্ত মদ নিয়ে যাওয়ার জন্য আসে। সবাইকে বলে দেয় খবরদার কেউ একসাথে বের হবে না, আলাদা আলাদা বের হবে, ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে যাবে, আর রাত হলে মদ এমন ভাবে বিলাবে যেন কেউ বুঝতে না পারে। সামিন্দ্রি বলে আপনি সব কি করছেন? খুঁজতে খুঁজতে পুলিশ আমার বাসায় চলে এসেছে, আমার কিছু হলে আমার মেয়ের কি হবে? উত্তমরাও সামিন্দ্রিকে চর মেরে বলে বেশি কথা বললে তোকে আর তোর মেয়ে দুজনকে মেরে ফেলবো। বলেই উত্তমরাও বের হয়ে যায়। রুক্মিণীর সামনের এক চেয়ারে বসেই আরামে দাঁত খোঁচাতে থাকে, যেন এসবে তার কিছুই যায় আসে না। জাহ্নবী টুকিয়া থেকে কথা বের করতে না পেরে থানা থেকে যাওয়ার আগে রামাকান্তকে বলে আমি ভেবেছিলাম গ্রামবাসী আমাকে পুরোপুরি বিশ্বাস করে, তারা নিজেরা এসেই আমাকে সব বলবে, আর টুকিয়া তো আরো সহজ সরল। বলেই জাহ্নবী মন খারাপ করে। রামাকান্ত বলে মন খারাপ করবেন না। জাহ্নবী বলে কোনো উপকারে লাগলে জানাবেন। রাতে নামাথে রামাকান্তের কথা মতো মদ খাইয়ে শঙ্করকে মাতাল করার চেষ্টা করে তার জীবনের কাহিনী শুনতে চায়। শঙ্কর বলে আমার জীবনে তোমার এত মাথা ব্যথা কেন? নামাথে বলে আমি বুঝতে পারছি কোন একটা ব্যাপার, কোন একটা বিষয় তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোনো পাপ করেছো নাকি? প্রায়শ্চিত্ত করতে চাও? শঙ্কর জিজ্ঞেস করে তোমাকে কেউ কিছু বলেছে? নামাথে বলে কেউ কেন বলবে, তোমার চেহারায় সাফ সাফ বোঝা যাচ্ছে। মন্দিরে গিয়ে বসে থাকো, ক্রাইম সিনে গিয়ে কান্না করো। শঙ্কর জিজ্ঞেস করে আমার পিছু করছো? নামাথে বলে আরে তোকে নিজের মানুষ মনে করি তাই জিজ্ঞেস করলাম। মানভাকে যেসব হত্যা হয়েছে তার সাথে কি তুই জড়িত? শঙ্কর মাথা নিচু করে বসে থাকে। নাওয়াথে বলে কিছু করে থাকলে পুলিশকে গিয়ে বলে দাও, তোমার সঙ্গীরা কিভাবে কি করেছে, রাজসাক্ষী হয়ে যাও, তোমাকে কম শাস্তিতে জেল থেকে ছাড়ানোর দায়িত্ব আমার। শঙ্কর হাত জোর করে বলে আমি একটাও খুন করিনি, একটাও না। নাওয়াথে বলে মিথ্যা কেন বলছো? শঙ্কর হাত জোর করে কান্না করে বলে আমি একটা মেয়েকেও মারিনি। কপাল চাপড়িয়ে বলে কিন্তু আমি তো এর থেকেও বড় পাপ করেছি। নাওয়াথে আরো এক বোতল মদ শঙ্করের হাতে তুলে দেয়। শঙ্কর
মদটা পুরোপুরি খেয়ে মাতাল হয়ে যায়। নাওয়াথে জিজ্ঞেস করে খুনের থেকে বড় পাপ আর কি হতে পারে। শঙ্কর নেশার ঘুরে বলে গানপাতকে গিয়ে জিজ্ঞেস করো। নাওয়াথে জিজ্ঞেস করে গানপাত সে আবার কে, কিন্তু শঙ্কর অজ্ঞান হয়ে যাওয়ায় আর কিছুই বলতে পারে না। নাওয়াথের সবকিছু রামাকান্তকে সে জানায়। নাওয়াথে বলে শঙ্কর মনে হয় গানপাত সেলভির কথা বলছিল। রামাকান্ত বলে ঠিক আছে, তুমি ভাকাতকে দ্রুত খবর পাঠাও আর গানপাত সেলভির উপর নজর রাখতে বলো। গ্রামে মদের সাপ্লাই আবার শুরু হয়েছে, সেটার উপর নজর রাখতে হবে। ভাকাত গানপাতের বাসায় এসে কৌশলে মেয়ের কাছ থেকে কথা বের করার চেষ্টা করে। গানপাতের স্ত্রী মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে ভাকাতকে বলে আপনি অনেক দূর থেকে এসেছেন, কিন্তু এখানে আপনার কাজ হবে না। গানপাত তো গত 8 মাস ধরে উধাও, কেউ জানে না সে কোথায়। ভাকাত জিজ্ঞেস করে কিন্তু গানপাত কোনো না কোনো ভাবে তো আপনাদের সাথে যোগাযোগ করেছে। গানপাতের স্ত্রী বলে না, আমি তো নামে মাত্র মঙ্গলসূত্র আর সিঁদুর পরে থাকি, সে বেঁচে আছে না মারা গেছে তাও জানি না। ভাকাত কাগজে একটা নম্বর লিখে বলে গানপাত যোগাযোগ করলে আমাকে জানাবেন, গানপাতের সাথে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। গানপাতের স্ত্রী হাসি মুখে কাগজটা নিয়ে ভাকাত চলে যেতেই আগুনে পুড়িয়ে দেয়। তার মানে সে নিশ্চয়ই কিছু না কিছু জানে। অন্ধকার রুমে মোমবাতি জ্বালিয়ে রামাকান্ত কিছু কাজ করছে, তখনই শুক্লা দৌড়ে এসে বলে তাড়াতাড়ি চলেন, আমার কাছে কন্ডিয়ার মৃত্যু বিষয়ে পাক্কা খবর আছে। রামাকান্ত তাড়াতাড়ি করে শুক্লার সাথে বেরিয়ে পড়ে। এক পরিত্যক্ত বিল্ডিং এর সামনে আসলে সাঙ্গাপ্পা বেরিয়ে আসে। রামাকান্ত জিজ্ঞেস করে কি জানো? সাঙ্গাপ্পা বলে আমি জানি না, কিন্তু একজন আছে যে কন্ডিয়া হত্যার প্রত্যক্ষ সাক্ষী। সাঙ্গাপ্পা ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলে বের হয়ে আয়, ভয় পাস না। বাচ্চাটা ভয়ে থরথর করে কাঁপছে। শুক্লা বাবুকে পাশে বসিয়ে বলে তুমি কি কি জানো সেটা বলো, তারপর বাসায় চলে যাও। বাবু কিছু না বলে কাচুমুচু হয়ে বসে আছে। সাঙ্গাপ্পা বলে কিচ্ছু বলবে না, আমি 10 বার জিজ্ঞেস করার পরে এটুকু বলেছে। রামাকান্ত সাঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে কোথায় পেলে একে? সাঙ্গাপ্পা বলে কন্ডিয়ার লাশ যেখানে পেয়েছিলাম ওখানে, আমিও সেখানেই ছিলাম। গ্রামের কিছু মানুষকে লাশ শনাক্তের জন্য ডেকেছিল। তখন এই স্বামীন্দ্রী ব্যাগ রাখার নাম করে বাবুর কানে কানে বলে যদি তুই কাউকে কিছু বলিস তাহলে তোর অবস্থাও কন্ডিয়ার মতো হবে। আমি কথাটা শুনতে পাই, এরপর ওর মা এসে ওকে নিয়ে যায়। আমার সন্দেহ হলে তার পিছু করি। পরদিন স্কুলে গিয়ে একা পেয়ে ওকে সান্ত্বনা দিলে ভরসা পেয়ে বলে সে কন্ডিয়ার খুন হতে দেখেছে। সাঙ্গাপ্পা বলে বাবু ও জাতের বিপক্ষে কথা বলবে, এটা জানতে পারলে ওর জীবনে ঝুঁকি হতে পারে। রামাকান্ত শুক্লাকে ডেকে বলে বাবুর মাকে গেস্ট হাউসে ডাকো। সাঙ্গাপ্পা বাবুকে আমাদের কাছে নিয়ে এসেছে, এটা গ্রামে ছড়িয়ে পড়বে, তাই ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বাবুর মা এসে নিচে বসে কান্না করে বলে আমি আপনার পায়ে পড়ছি, আমার ছেলেকে ছেড়ে দিন, ও অনেক ভয় পেয়েছে। রামাকান্ত বাবুর মাকে বুঝিয়ে বলে ও এখানেই সুরক্ষিত থাকবে, সকাল বিকাল সন্ধ্যা আপনার যখন মন হবে ওর সাথে এসে দেখা করবেন। কামলি জানভির বাসায় বসে পড়ছে আর জানভি উপরে বসে খাবার খাচ্ছে। তখনই সামেন্দ্রি কামলিকে নিতে আসে। সামেন্দ্রি বলে আপনি আছেন বলেই ওকে এখানে রেখে কাজে যেতে পেরেছিলাম। জানভি বলে তা না হয় ঠিক আছে, কিন্তু এত রাতে এমন কি কাজ ছিল? সামেন্দ্রি মুখ ফ্যাকাশে হয়ে গেলে জানভি জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো সমস্যা? সামেন্দ্রি বিষয়টা এড়িয়ে গিয়ে বলে অনেক রাত হয়ে গেছে, এখন আসি। সামেন্দ্রি কামলিকে নিয়ে চলে গেলে জানভি পাটি ওঠাতে গিয়ে দেখে কামলির খাতা। কাল দিয়ে দেবে ভেবে খাতাটা নিজের কাছে রেখে দেয়। লেডি কনস্টেবল বাবুর মাকে বাসার সামনে নামিয়ে দিলে পুলিশের গাড়ি থেকে নেমে সে হাঁটা শুরু করে। পেছন থেকে সামেন্দ্রি তাকে দেখে কাছে এসে জিজ্ঞেস করে তুই পুলিশের গাড়ি থেকে নামলি কেন? বাবু কোথায়? বাবুর মা ভয়ে কোনো জবাব দেয় না। সামেন্দ্রি বাবুর মাকে টেনে নিয়ে যায়। এদিকে বাবু সুস্বাদু খাবার পেয়ে গপ গপ করে খাচ্ছে। পানি খেয়ে বাবু ইতস্তত করে চারপাশে তাকিয়ে বলে মায়ের কাছে যাব। রামাকান্ত বলে একটু আগে তো দেখা হলো, কালকেও সে আসবে, আর তুমি যদি আমাকে সবকিছু বলে দাও তাহলে তুমিও বাসায় চলে যেতে পারবে। এখন বলো তো ওখানে কি কি দেখেছিলে? বাবু আবারও ভয়ে চারপাশে তাকালে রামাকান্ত আশ্বাস দিয়ে বলে আমি জানি তুমি সামেন্দ্রিকে ভয় পাচ্ছ, চিন্তা করো না, আমি আছি। বাবু তবুও কিছুই বলে না। তাই মন ভুলানোর জন্য রামাকান্ত বাবুকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়। বাইরে এসে রামাকান্ত বাবুকে তার স্কুলের কথা জিজ্ঞেস করে চকলেট দেয়। বাবু সব ভুলে মনের খুশিতে স্কুলে এটা সেটা বলতে থাকে। রামাকান্ত বলে কিন্তু আফসোস, এখন থেকে আর স্কুলে যেতে পারবে না। বাবু জিজ্ঞেস করে কেন? রামাকান্ত বলে গ্রামে যা ঘটছে তা বন্ধ না হওয়া পর্যন্ত স্কুল খোলা সম্ভব না। বাবুর মন খারাপ হয়ে গেলে রামাকান্ত বলে কিন্তু তুমি যদি সব সত্য বলে দাও তাহলে গ্রামের সব আবার ঠিক হয়ে যাবে আর স্কুলও বন্ধ হবে না। তুমি আমাকে বলো সেদিন কি কি দেখেছো, তাহলে আমি ওদেরকে ধরে জেলে বন্ধ করে দিব। বাবু বলে সেদিন আমি বাসায় ফিরছিলাম, রাস্তায় দেখি কন্ডিয়া কাঁদতে কাঁদতে আইডি থেকে হেঁটে যাচ্ছে। তাকে দেখে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস আর কাঁদছিস কেন? কন্ডিয়া বলে সামেন্দ্রি কাকির ছাগল হারিয়ে গেছে, সে বলেছে বিলের দিকে হয়তো চলে গেছে, খুঁজে না পেলে আমাকে মেরেই ফেলবে, একা যেতে ভয় করছে, তুই আমার সাথে চল। কিন্তু বাবু পাত্তা না দিয়ে চলে যায়। কন্ডিয়া একাই বিলের দিকে হাঁটা দেয়। বাসার দিকে যাওয়ার সময় বাবু দেওয়ালের পেছনে সামেন্দ্রিকে দুজন
কয়েকজন লোকের সাথে কথা বলতে দেখে। সামিনী তাদেরকে বলছিল কাজ শেষে যত দ্রুত সম্ভব গ্রাম ছেড়ে চলে যাবি। বাবুকে দেখে লোক দুটো গামছা দিয়ে মুখ ঢেকে নেয়। রামাকান্ত জিজ্ঞেস করে, ওই দুজনকে তুমি চেনো? বাবু বলে, না আমি চিনি না। সামিনী কাকি আমাকে দেখা মাত্রই আমার গলা চেপে ধরলে আমি বলেছিলাম কিছুই শুনিনি, কিন্তু সে আমার কোনো কথা না শুনে টানতে টানতে বিলের ধারে নিয়ে আসে। কন্ডিয়া পানির কাছে ছাগল খুঁজছে, তখন ওই দুটো লোককে ইশারা দিলেই তারা দুজনে দুটো কুড়াল নিয়ে কন্ডিয়ার পিছনে যায়। আর সামিনী কাকি আমাকে নিয়ে সেখানে বসে বলে, যদি এই কথা কাউকে বলেছিস তাহলে তোকে ছাড়বো না। তুই কি গ্রামের মানুষের বিপক্ষে যেতে চাচ্ছিস? বাবু ভয়ে ভয়ে বলে, না। সামিনী জিজ্ঞেস করে, গ্রামের বিপক্ষে গেলে কি হবে জানিস তো? কাউকে কিচ্ছু বলবি না। বলেই আমাকে কিছু টাকা দিয়ে নিজে কান্না শুরু করে। তখনই ওই লোক দুইটা কন্ডিয়াকে মেরে ফেলে। এইসব শুনতে শুনতে ভোর হয়ে গেছে। রামাকান্ত খেয়াল করে বাবুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রামাকান্ত বাবুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, তুমি আমাকে যা বললে কাল ম্যাজিস্ট্রেটের সামনে তাই বলবে। বাবু হ্যাঁ বললে রামাকান্ত বাবুকে বুকে জড়িয়ে ধরে বলে, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। সামিনী বাবুর মাকে রুক্মিণীর কাছে নিয়ে গেলে বাবুর মা বলে, বাবু পুলিশকে কিচ্ছু বলবে না, আমি জবান দিচ্ছি। রুক্মিণী কামড়েকে কোলে নিয়ে জিজ্ঞেস করে, ওকে পুলিশ তার কাছে দেখেছে? বাবুর মা বলে, না, গেস্ট হাউসে, সেখানে অনেক পুলিশ। রুক্মিণী হাসি মুখে বাবুর মাকে বলে, চিন্তা করো না, বাবুর কিচ্ছু হবে না। বাবুর মা চলে গেলে রুক্মিণী সামিন দিকে ঝাড়ি দিয়ে বলে, তুই ওই বাবুকে ওখানে কেন মেরে ফেলিসনি? সামিনটি বলে, বাবু তো আমাদেরই জাতের। এক ঝটকায় কামলিকে সামিনটির কোলে দিয়ে বলে, যা এখান থেকে। সামিনটি কথা না বাড়িয়ে চলে যায়। সকালে রামাকান্ত রেডি হয়ে নিচে এসে গার্ডকে জিজ্ঞেস করে, বাবু এখনো ঘুমাচ্ছে? গার্ড বলে, হ্যাঁ। রামাকান্ত বলে, তাহলে আমি একবার থানা থেকে ঘুরে আসি। এদিকে ডাক পিয়ন গানপাত সেলভির নামে একটা চিঠি নিয়ে আসে। পাশের ঘরের দরজায় বসে থাকা এক লোক পিয়নকে ডেকে বলে, আমাকে দাও, এটা আমাদেরই বাসা। পিয়ন জিজ্ঞেস করে, তুমি কি সিলভা? সে বলে, আমাকেই দাও। পিয়ন বসে মাথা না ঘামিয়ে চলে যায়। লোকটাও চিঠি নিয়ে দেয় হাঁটা। এদিকে রুক্মিণী আর উত্তমরাও টুকিয়ার সাথে থানায় দেখা করতে আসে। টুকিয়া বলে, যাদের বিপক্ষে কথা বলার প্রশ্নই আসে না। উত্তম বলে, ময়লা তুমি করবে আর পরিষ্কার আমরা করব। টুকিয়া বলে, আমি আবার কি করেছি? রুক্মিণী রেগে বলে, কেন সংসারে ঘুরে বেড়াচ্ছিলে? তোমার মা স্বপ্নেও কি এমন দেখেছে? টুকিয়া বলে, আমি কিছুই করিনি। রুক্মিণী টুকিয়ার গলা ধরে বলে, তুই যদি মুখ খুলেছিস তাহলে তোর খবর আছে। কনস্টেবল এসে রুক্মিণীকে সরিয়ে নিয়ে যায়। উত্তমরাও টুকিয়াকে বলে, তুই এই জায়গায় মরবি। থানায় ঢুকতেই রুক্মিণীকে বের হতে দেখে রামাকান্ত বেশ হতবাক হয়ে যায়। রুক্মিণী পাত্তা না দিয়ে চলে যায়, কিন্তু উত্তমরাও রামাকান্তকে নমস্কার দিয়ে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বাবু এখনো ওঠেনি। তাই দুজন গার্ড দরজা ধাক্কা দিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে বাবু নেই। জানালার রড বাঁকা করা। একটা গার্ড তাদের পোষা কুকুরকে খাবার দিতে গিয়ে দেখে সে মরে পড়ে আছে। সেলভার জন্য আসা চিঠি লোকটা ভাকাতকে এনে দেয়। ভাকাত পড়ে দেখে তাতে লেখা, বারামতি থেকে গল্প বলা ডক্টর বলছি, আমি এখানে ঠিক আছি, আশা করছি আপনারাও ঠিক আছেন। মানভাতের অবস্থা এখন কেমন? রামাকান্ত সাহেব কতদিন থাকবে? ভাকাতের মনে কেমন যেন সন্দেহ জাগে। লোকটা ভাকাতকে জিজ্ঞেস করে, এই গল্প বলা ডক্টর আবার কে? ভাকাত চিঠি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাবুর কথা শুনে রামাকান্ত বলে, বাইরের দরজা দুটো গার্ড ছিল আর আমি উপরে। তারপর কিভাবে নিয়ে গেল ওকে? যারা কিডন্যাপ করেছে তারা এই কাজে প্রথম না। রামাকান্ত গাড়িতে ওঠার আগেই বলে, পারবানি আর ঔরঙ্গাবাদ থেকে ফোর্স ব্যাকআপ রাখো আর ডগ স্কোয়াড রেডি করো। পুরো গ্রামের সহ আশেপাশের গ্রামেও তল্লাশি করো। উত্তমরাও রুক্মিণী সামিন্ডির বাসা, ক্ষেত, জমি সব জায়গায় তল্লাশি নাও। যেভাবেই হোক 8 ঘন্টার মধ্যেই আমার বাবুকে লাগবে। এই কেসের একমাত্র আই উইটনেস কিভাবে হারাতে পারবো না। সামিন্ডি উত্তমরাও সবার বাসা খুঁজলেও বাবুর খোঁজ নেই। গ্রামের কোনো মানুষও বাবুকে দেখেনি। রামাকান্ত ম্যাপ দেখিয়ে বলে, একটা রাস্তা গলিও ছাড়বে না। ছেলের নিখোঁজের খবর শুনে বাবুর মা থানায় বসে কাঁদতে শুরু করে। গ্রাম থেকে বের হওয়ার রাস্তায় পুলিশের চৌকি বসে। ডগ স্কোয়াড দিয়ে খুঁজলে বাবুর জুতা পাওয়া যায়। রাতে ভাকাত রামাকান্তকে বলে, বাবুর খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি। গানপাতকে তো পাইনি, কিন্তু ওর নামে আসা একটা চিঠি পেয়েছি। আমি ওর বাসায় 24 ঘন্টা নজর রাখার জন্য লোক রেখে এসেছি। রামাকান্ত এসব কথায় পাত্তা না দিয়ে ভাকাতকে বলে, বাবুর মাকে আমি কি জবাব দিব? জানবে রেডি হয়ে স্কুলের জন্য বের হওয়ার সময় কামড়ে সেই খাতা নিয়ে ব্যাগে রাখে। কিছু একটা মনে করে খাতা খুলে দেখে অবাক হয়ে সাথে সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে থানায় সবাই বেশ হতাশ। খবরের কাগজে রামাকান্তের ব্যর্থতার খবর ছাপা হয়েছে। রাগে রামাকান্ত জিজ্ঞেস করে, এখনো কেউ কোনো খোঁজ পাওনি? ঠিক তখনই জানবি এসে কামলি খাতা দেখিয়ে বলে, আপনি যে চিঠি দেখিয়েছিলেন তার হাতের লেখা আর সামিন্ডির মেয়ের হাতের লেখা এক। সামিন্ডির হয়তো ওকে দিয়ে এটা লিখিয়েছে। রামাকান্ত চিঠি বের করে মিলিয়ে দেখে হাতের লেখা হুবহু এক। ভাকাত বলে, তার মানে দ্বিতীয় খুন হওয়ার পরে সামিন্ডি পুলিশকে সতর্ক করার চেষ্টা করেছিল। রামাকান্ত জানবিকে বলে, এটা সাহায্য করবেন? রামাকান্ত জানবিকে টুকিয়ার সাথে আবার কথা বলতে পাঠায়। জানবি টুকিয়াকে জিজ্ঞেস করে, বাবুকে কে কিডন্যাপ করেছে আর কোথায় রেখেছে? টুকিয়া বলে, কান্ডিয়ার মৃত্যুর আগে থেকেই তো আমি লকআপে, তাহলে আমি কিভাবে জানবো? জানবি জিজ্ঞেস করে, বাবু কি এখনো বেঁচে আছে? থাকলে কোথায় থাকতে পারে? টুকিয়া চুপচাপ বসে থাকে। জানবি রেগে বলে, গতবারের মতো এবারও কিছু বলবি না? টুকিয়া বলে, নিজের জাতের বিপক্ষে কিচ্ছু বলবো না, কারণ আমি তাদের নুন খেয়েছি। জাত বাদে অন্য কথা জিজ্ঞেস করলে বলবো। জানবি রেগে বলে, এখানে ফালতু কথা শুনতে আসিনি। বলেই উঠে চলে যেতে গেলে টুকিয়ার জোরে জোরে বলে, মাথায় আঘাত কিভাবে লেগেছে এটা তো জিজ্ঞেস করো। জানবি টুকিয়ার কথা বিশ্বাস করে আবার
আবারও ফিরে এসে জিজ্ঞেস করে কিভাবে হয়েছে। টুকিয়া বলে, যখন আমি জেলে ছিলাম তখন আমার এক শত্রু ছিল, নাম প্রেম চোপড়া। আমাদের সারাদিন মারামারি হতো। একদিন সে স্ক্রুড্রাইভার দিয়ে আমার মাথায় আঘাত করে, তারপর এমন দাগ বানিয়ে দেয়। জাহ্নবী জিজ্ঞেস করে এরপর? টুকিয়া বলে, তারপর কি, আমিও দিয়েছি ওকে। জাহ্নবী সব শুনে রামাকান্তকে গিয়ে বলে জেলে নাকি টুকিয়া ড্রাগসের ব্যবসা করত, কিন্তু কখনো ধরা পড়তো না। রামাকান্ত জিজ্ঞেস করে কিভাবে। জাহ্নবী বলে, ওয়ার্ডেন একজন বাদে সবার তালাশি নিত, সেই একজন হলো প্রেম চোপড়া। কারণ ওয়ার্ডেন জানতো সে টুকিয়ার শত্রু, তার কাছে থাকার প্রশ্নই আসে না। জাহ্নবী টুকিয়াকে জিজ্ঞেস করে কিন্তু সে কেন তার ড্রাগস রাখতো। টুকিয়া বলে, কারণ ও আমার বিজনেস পার্টনার ছিল, মানুষকে দেখানোর জন্য আমরা ইচ্ছা করে লড়াই করতাম। জাহ্নবী রামাকান্তকে জিজ্ঞেস করে ওর এই কথার সাথে হত্যার কি সম্পর্ক, ও আসলে কি বলতে চায়। রামাকান্ত কি একটা চিন্তা করে পেছনে ফিরে বলে, টুকিয়া কি বলতে চাচ্ছে সেটা হয়তো আমি বুঝতে পেরেছি। জাহ্নবীকে ধন্যবাদ দিয়ে রামাকান্ত তার ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে। রামাকান্ত শেরশাহের বাসায় আসে। চা শেষ করে শেরশাহকে বলে, গতবার আপনি এসেছিলেন, তাই ভাবলাম এবার আমি এসে দেখা করি, এই সুযোগে আপনার কাজ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। শেরশাহ বলে, পুলিশের সাথে আমার বিগত সম্পর্ক ভালো না, আপনি যেহেতু নিজের থেকে এসেছেন তাই আপনাকে বলছি, এরপর থেকে পত্রিকায় আর আপনার নাম আসবে না। রামাকান্ত বলে, আমার নাম আসা নিয়ে কোনো সমস্যা নেই, আমি অবাক হচ্ছি যে উত্তম রাওয়ের নাম আজকাল পেপারে দেখাই যায় না। শেরশাহ দাঁত বের করে হেসে বলে, আপনার মতো বড় অফিসার আমার খবরের কাগজ পড়ে, এটা আমার জন্য গর্বের বিষয়। শেরশাহ মুচকি হাসি দিয়ে তার ভয় না দেখানোর চেষ্টা করলেও রামাকান্ত খেয়াল করে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে হাঁটু কাঁপছে। হঠাৎ ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে, কিন্তু রামাকান্ত কিছু জিজ্ঞেস না করেই বলে, আচ্ছা ঠিক আছে আসি। বের হয়ে সামনে জমি দেখিয়ে রামাকান্ত জিজ্ঞেস করে, এই জমি নিয়েই না আপনার আর উত্তম রাওয়ের কেস চলছিল, আপনি কি দিতে গেছেন? শেরশাহ বলে, না, কেস এখনো চলছে। রামাকান্ত জিজ্ঞেস করে, তাহলে আপনি এই জায়গা ব্যবহার করছেন কেন? উত্তম রাও যদি আবার এটা নিয়ে কোনো ঝামেলা করে? আপনার এখানে আসার পর থেকেই অদ্ভুত একটা গন্ধ পাচ্ছি, কেমন জানি স্পিরিটের মতো। শেরশাহ বলে, বাইরে রং করেছে, হয়তো সেখান থেকেই আসছে। ঠিক তখনই এক লোক শেরশাহের বাসার এক রুম থেকে বের হয়। লোকটা রামাকান্তকে দেখে মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে চলে যায়। রামাকান্ত কিছু না বলেই দরজার ধারে এসে শেষ একবার জিজ্ঞেস করে, কিছু কি বলতে চান? শেরশাহ না বললে রামাকান্ত তার ড্রাইভারকে ইশারা দিলেই সে বাঁশি দিয়ে রামাকান্তের পুরো টিমকে ডাক দেয়। সবাই এসে সামনের টিন দিয়ে ঘেরা গুদামে প্রবেশ করে, কিন্তু সেখানে কেরোসিনের কোটা ড্রাম ছাড়া আর কিছুই পায় না। হঠাৎ ভাকাত খেয়াল করে পেছনে একটা দোকানের মতো আছে যা শাটার টানা। শাটার খুললেই দেখে বাজিয়া আর পালিয়া লুকিয়ে আছে। তাকে ধরে গাড়িতে ওঠায়। রামাকান্ত জিজ্ঞেস করে, বাবু নেই? ভাকাত না বললে রামাকান্তের মনে পড়ে কিছুক্ষণ আগে একটা লোক বের হয়েছে। সেদিকে তাকাতেই লোকটা ভয়ে দৌড়ে ঘরের দিকে যেতে গেলেই রামাকান্ত বন্দুক বের করে দৌড়ায়। শেরশাহ বাধা দিলে রামাকান্ত তাকে ধাক্কা মেরে সরায়। লোকটা ঘরে ঢুকতে গেলেই রামাকান্ত গুলি করে দেয়। রামাকান্ত গুলি করে তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখে নিচে এক কোনায় বাবুর হাত পা বাঁধা। রামাকান্ত বাবুকে কোলে করে বাইরে নিয়ে আসে। রামাকান্ত সামিন্দির বাসায় আসলে কামলি দৌড়ে মায়ের কাছে যেতে গেলে কনস্টেবল তাকে বাধা দেয়। রামাকান্ত কামলিকে বলে, আরে তুমি মনে হয় কামলি। মিষ্টির প্যাকেট দেখিয়ে বলে, নিয়ে যাও, গত সপ্তাহে আমার জন্মদিন ছিল তাই আমার পরিবার পাঠিয়েছে। কামলি মায়ের দিকে তাকালে সে ইশারা দিয়ে নিতে বলে। রামাকান্ত কনস্টেবলকে বলে, কামলিকে বাইরে নিয়ে যাও। কামলিকে নিয়ে গেলে রামাকান্ত বলে, বাবুকে আমরা খুঁজে পেয়েছি, ম্যাজিস্ট্রেটের কাছে বয়ানও দেওয়া হয়ে গেছে। বাজিয়া পালিয়াও স্বীকার করেছে তোমার কথা মতো ওরা কোন্ডিয়াকে হত্যা করেছে। সামিন্দ্রি বলে, ওই বাবুকে সে সময় মেরে ফেলা উচিত ছিল। রামাকান্ত বলে, কোন্ডিয়াকে কেন মারালে? সামিন্দ্রি বলে, ও আমার ছাগল মেরেছে তাই ওকে মেরেছি। রামাকান্ত বলে, সামান্য এই কারণে তুমি একটা মানুষকে খুন করেছো? গত 1.5 বছর ধরে গ্রামে যে হত্যা হয়েছে এটাও এর সাথে জড়িত, তাই না? সামিন্দ্রি নাটক করে বলে, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রামাকান্ত বলে, দেখো, কোন্ডিয়া হত্যায় তোমার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু তখন তোমার মেয়ের কি হবে? জাহ্নবী ম্যাডাম বলেছিল কামলি অনেক বুদ্ধিমতী। সামিন্দ্রি কান্না করে বলে, কিচ্ছু হবে না ওর, আমার পাপের শাস্তি ও কেন পাবে? রামাকান্ত বলে, তুমি যদি চাও কামলির লেখাপড়ার সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি রাজসাক্ষী হয়ে গত 7টা খুনের সব সত্য বলে দাও, কে কে জড়িত, তার উদ্দেশ্য কি ছিল, আর এর সাথে তোমার কি সম্পর্ক, সবকিছু বলো। কিন্তু সামিন্দ্রি কি যেন চিন্তা করে রামাকান্তকে বলে, 7টা খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, আমি শুধু কোন্ডিয়াকে মেরেছি কারণ ও আমার ছাগল মেরেছে, আমাকে ধরে জেলে দেন, ফাঁসি দেন, যা খুশি করেন। এত কিছু বলেও রামাকান্ত 7টা খুনের সত্য জানতে পারে না। সামিন্দ্রির হাতে হ্যান্ডকাফ দিয়ে গাড়িতে নিয়ে যায়। তখনই শুক্লা রামাকান্তকে জিজ্ঞেস করে, আপনি কি কালই মুম্বাই চলে যাবেন? রামাকান্ত বলে, হ্যাঁ, কাল সকালেই আমার ট্রেন। সামিন্দ্রির কথা শুনে কিছু একটা চিন্তা করে। রামাকান্ত বলে, আজকে সব ফর্মালিটি শেষ করে কেসের চার্জ নিয়ে নাও। গেস্ট হাউসে ফিরে রামাকান্ত রাগে তার ব্যাগ গোছাতে গোছাতে ভাকাতকে বলে, কোন্ডিয়ার হত্যাকারীকে তো আমরা ধরে ফেলেছি আর 8 নম্বর মার্ডার কেসের সমাধানও হয়ে গেছে। রামাকান্ত বলে, কিন্তু আমরা এখানে এজন্য আসিনি, আগের 7টা খুন কে করেছে তার জন্য এসেছিলাম, আর আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। ভাকাত বলে, আমার মনে হয় আমাদের নিরাশ হওয়া উচিত না। রামাকান্ত রেগে বলে, এখন এমন কি চমৎকার হবে? শঙ্কর, টুকিয়া, সামিন্দ্রি কেউ সত্য বলছে না, এই সামিন্দ্রি আমাদের শেষ ভরসা ছিল। রামাকান্ত নিজেকে শান্ত করে ভাকাতকে বলে, সকালে ট্রেন, যাও ঘুমিয়ে পড়ো। ভাকাত চলে গেলে রামাকান্ত হতাশ হয়ে বসে
বসে পড়ে। লাইট অফ করে রামাকান্ত জানলার ধারে গিয়ে দাঁড়ায়। তখনই কেউ একজন সিঁড়ি দিয়ে উঠে রামাকান্তের দরজা জোরে জোরে নক করে। রামাকান্ত দরজা খুলে চমকে যায়। রামাকান্ত হঠাৎ এক সকালে বাসায় ফিরে আসে। নীনা দরজা খুলতেই বাবাকে দেখে বলে, তুমি তো বলেছিলে তাড়াতাড়ি আসবে, দেরি হলো কেন? রামাকান্ত কোনো কথাই বলছে না। তাই রামাকান্তের স্ত্রী বলে, বাবা আগে বিশ্রাম নিয়ে পরে কথা বলবে, এখন ভেতরে যাও। নীনা যেতেই রামাকান্তকে জিজ্ঞেস করে, কেস সলভ হয়ে গেছে না? তুমি কোনো কথা বলছো না কেন? রামাকান্ত বলে, আমি আসলে খুবই ক্লান্ত, ঘুম থেকে উঠে কথা বলবো বলেই বাইরের পোশাকে ঘুমিয়ে যায়। ছোট মেয়ে অনিতার ডাকে রামাকান্তের ঘুম ভাঙতেই সে লাফিয়ে ওঠে। রামাকান্তের স্ত্রী বলে, কি হয়েছে? তুমি কাল দুপুর থেকে আজ সকাল হয়ে গেল, আসলে মানভাতে কি হয়েছে? তোমার অফিস থেকে কল দিয়ে পাগল করে দিচ্ছে। রামাকান্ত আর দেরি না করে অফিসে চলে আসে। অফিসে আসতেই এসআই কদম জিজ্ঞেস করে, আপনার এক কেসের শুনানি ছিল, কোথায় ছিলেন আপনি? আর মানভাতেই বা কি হয়েছে? রামাকান্ত বলে, প্ল্যান মতো আমি মুম্বাইয়ের উদ্দেশ্যে বের হতেই যাব, তখনই দরজায় জোরে কর্নার শব্দ। বের হলেই শুক্লা বলে, সামিন্ডি নাকি লকআপে বসে চিৎকার চেঁচামেচি করে থানা মাথায় করে রেখেছে, কারণ সে রামাকান্তের সাথে কথা বলতে চায়। থানায় এসে সামিন্ডিকে পানি দিতেই সামিন্ডি এক ঢোকে সবটুক পানি শেষ করে ভয়ে ভয়ে রামাকান্তের দিকে তাকিয়ে বলে, আমি যা জানি সব বলার জন্য প্রস্তুত। আমাকে কথা দিন, আমার মেয়ে কামড়ির দেখাশোনা আপনি করবেন। আমি কাউকে কখনো বিশ্বাস করি না। রামাকান্ত বলে, আমাকে তো বিশ্বাস করো, তাই নিশ্চিন্তে থাকো, কামড়ির দেখাশোনা আমি নিজে থেকে করব। সামিন্ডির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ভাকাত সামিন্ডির বয়ান লিখতে শুরু করে। সামিন্ডি বলে, এই সবকিছু শুরু হয়েছিল রুক্মিণী আর উত্তম রাওয়ের আগের ঘরের ছেলে জয়ন্তর ঝগড়া দিয়ে। জয়ন্ত একদিন ঘরের পাশে পড়ে থাকা কাঠের পিলার তুলে নিয়ে যেতে গেলেই রুক্মিণী রেগে বলে, বাপে জিনিস নাকি যে উঠিয়ে নিয়ে যাচ্ছিস? জয়ন্ত বলে, হ্যাঁ, তোর এই যে বিলাসী জীবন, সোনা গয়না সব আমার বাপের। বাইরে হই হুল্লোড় শুনে উত্তম রাও বের হয়ে আসলে জয়ন্ত রেগে বলে, বাজে একটা মহিলা নিয়ে এসেছে, তুই বেশি লাফাস না, তোরা দুজন মরে গেলে এই সব আমারই হবে বলেই দেয় হাঁটা। রুক্মিণী উত্তম রাওকে বলে, আজ আমার একটা সন্তান নেই বলেই ওর এসব বলার সাহস হলো। উত্তম রাও বলে, কম তো চেষ্টা করলাম না, কাচু পাকুর তন্ত্রমন্ত্র, তাবিজ, ওষুধ, এমনকি তোকে মুম্বাইতে নিয়েও দেখালাম। আসলে কিছু মহিলার ভাগ্যে সন্তানের সুখ থাকে না। এই কথাটা যেন রুক্মিণীর হৃদয়ে কাটার মতো আঘাত করে। সামিনে দূরে দাঁড়িয়ে বোনের অসহায়ত্ব দেখে কি বলবে নিজেও বোঝে না। সেদিন সারা রাত রুক্মিণী কাঁদতে কাঁদতেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই দরজায় কর্নারে গানপাত, মানে যে তান্ত্রিকের কাজ করে। গানপাত বলে, আমার তন্ত্রমন্ত্রে তো পাথরের পেটেও বাচ্চা আসে, বাচ্চা হওয়ানোর সব রকমের ওষুধই আমি জানি, কাজে না দিলে টাকা ফেরত দিয়ে দিব। এরপর আর গানপাতের বিষয়ে কিছু শোনা যায়নি। আর তখন সামিন্দ্রিও ওই বাসায় ছিল না, তবে শুনেছিল বাসায় নাকি বিশেষ কোনো পূজা করানো হচ্ছে। তখনই সামিন্দ্রি গায়েবী আর শাকিলার খুনের খবর জানতে পারে। তাই সামিন্দ্রির মনে হতে থাকে তার বড় বোন রুক্মিণী সামিন্দ্রি থেকে কিছু একটা লুকাচ্ছে। আর এই জন্যই সোপান থেকে সব সত্য জানতে সামিন্দ্রি সোপানকে তার বাসায় ডাকে। রামাকান্ত জিজ্ঞেস করে, সোপান তো উত্তম রাও আর রুক্মিণীর বিশ্বস্ত চাকর, সে তোমাকে কেন সব সত্য বলবে? সামিন্দ্রি বলে, কারণ আমার স্বামী আমাকে ছেড়ে যাওয়ার পরে সোপানই আমাকে আগলে রাখে। অবশ্য এটা কেউ জানতো না, সোপান আমাকে ভালোবাসে আর মাঝে মাঝে ওকে টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতাম। সোপানের বোন শেষাবাইকেও আমার দেরিতেই কাজ দিয়েছিলাম। শুক্লা বিরক্ত হয়ে বলে, এত ভালোবাসা যে তুই শেষাবাইয়ের ছেলে কোন্ডিয়াকে মেরে ফেললি? রামাকান্ত বিরক্ত হয়ে শুক্লার দিকে তাকালে শুক্লা চুপ করে যায়। রামাকান্ত বলে, যাই হোক, সোপান তোমাকে কি বলেছিল? সামিন্দ্রি বারবার প্রশ্ন করায় সোপান না পেরে বলে, গানপাত রুক্মিণীকে বলেছিল সে নাকি চাইলে এখনো সন্তানের মা হতে পারে, গানপাত তাকে সাহায্য করবে, তবে তার আগে জানতে হবে রুক্মিণী এত কম বয়সে বাজা হলো কিভাবে, আর তাই আলাদা একটা পূজা করতে হবে। রুক্মিণী কোনোভাবে উত্তম রাওকে রাজি করিয়ে নেয়। ভাকাত বলে, এই গানপাতকে কোথায় পাওয়া যাবে বলো। পরের দিন সকালে পুলিশ সার্চ টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। ভাকাত দরজা ধাক্কাতে গানপাত ভয়ে পালাতে গেলে দেখে পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। কিছুক্ষণ পর গানপাতকে রিমান্ডে নিয়ে এসে 2 হাত বেঁধে রাখা হয়। রামাকান্ত এসেই বলে, তুই সেই গানপাত সালভে, সব জানতা, যার কাছে সব সমস্যার সমাধান আছে, বলেই হাতা গুটিয়ে এমন ভাব নেয় যে আজ তো গানপাতকে মেরে চামড়া ছিলেই দিবে। গানপাত ভয়ে বলে, আমি কারো খুন করিনি, আমি তো রুক্মিণীর বাসায় ব্যবসা করে কিছু টাকা কামাতে গিয়েছিলাম। আসলে ওই কাচু পাকু একাই মানভাতে ব্যবসা করত, তাই সুযোগ পেতেই আমি উত্তম রাওয়ের সামনে হাজির হই। আমার দূরসম্পর্কের আত্মীয় শঙ্কর উত্তম রাওয়ের বাসায় কাজ করত। শঙ্কর একদিন বলেছিল যে রুক্মিণী একটা বাচ্চার জন্য কি কি পাগলামি করে বেড়াচ্ছে, আর বাচ্চা জন্মানোর তন্ত্রমন্ত্র তো আমার বিশেষত্ব, এই জন্য আমি বেশ ফেমাস। আসলে আমি সদভাবে ব্যবসা করি, তাই আমাকে সবাই বেশ মানে। কিছু মহিলা তাদের কর্মফলেই বাচ্চা পায়, আর কিছু পায় না। যাদের বাচ্চা হতো না তাদের টাকা ফেরত দিয়ে দিতাম, তাই সবার নজরে আমি বেশ জনপ্রিয় হয়ে উঠি। রুক্মিণীর বাসায় যাওয়ার পর রুক্মিণীর বাচ্চা কেন হচ্ছে না সেটা জানার জন্য একটা পূজা করাতে রাজি করি, তবে তার আগে শঙ্করের সাথে মিলে একটা নাটক সাজাই। পূজার রাতে রুক্মিণী বেশ ভক্তি দিয়ে পূজা করতে থাকে, তার পেছনেই শঙ্কর আর সোপান বসা। গানপাত তার নাটক চালিয়ে যায়। হঠাৎ খুব গম্ভীর হয়ে বলে, এই বাসায় একটা শক্তিশালী আত্মার
উপস্থিতি আছে। এখন জানতে হবে এই আত্মা আমাদের কি বলতে চায়, তাহলে রুক্মিণীর সমস্যা সমাধান হয়ে যাবে। তবে আপনাদের মধ্যে কাউকে মাধ্যম বানিয়ে আত্মার সাথে কথা বলতে হবে, মানে আত্মাকে আপনাদের কারোর শরীরে ঢুকতে হবে। কি আসবেন বলেন? কেউ ভয়ে এগোনোর সাহস করে না। হঠাৎ শঙ্কর বলে, এতে কোনো ঝুঁকি নেই তো, মানে আমার কিছু হবে না তো? গানপাত বলে, না কিছুই হবে না। শঙ্কর এসে গানপাতের পাশে বসতেই আজব সব তন্ত্রমন্ত্র বলে হাড্ডি খুলি নাচিয়ে সিঁদুর দিয়ে আজব সব কারসাজি করতে থাকে। শঙ্করও খুব কেঁপে টেপে ভাব নিয়ে চুপ হয়ে যায়। শঙ্করের শরীরে আত্মা চলে এসেছে এমন ভান করে গানপাত জিজ্ঞেস করে, কে তুই, কোথায় থাকিস? শঙ্কর বলে, আমি এই বাসার বটগাছে থাকা আত্মা। কেন ডেকেছিস? গানপাত বলে, রুক্মিণী বাজা হয়ে গেল কেন? শঙ্কর শয়তানের মতো হেসে বলে, আমার অভিশাপে এই বাসায় কোনো বাচ্চা হবে না, আমার আত্মাকে শান্ত করতে হবে। রুক্মিণী ভয়ে ভয়ে হাত জোর করে জিজ্ঞেস করে, কি করে শান্ত করতে হবে? শঙ্কর বলে, রোজ এই গাছে দিয়া জ্বালিয়ে পূজা করবি। গানপাত নাটককে আরো বিশ্বাসযোগ্য করতে শঙ্করকে জিজ্ঞেস করে, তাহলে কি রুক্মিণীর বাচ্চা হবে? শঙ্কর বলে, না, আমার আত্মাকে শান্ত করতে হলে নর বলে দিতে হবে। বলেই ভয়ানক এক কাঁপুনি দিয়ে আত্মা বের হয়ে গেছে এমন নাটক করে শুয়ে পড়ে। গানপাত বলে, এমন মেয়ের বলি লাগবে যে এখনো কুমারী আর নাবালিকা। এমন মেয়েকে মেরে তার প্রাইভেট পার্টির রক্ত নিয়ে এই আত্মাকে দিলে তাহলেই রুক্মিণীর বাচ্চা হবে। চিন্তা করা যায় সামান্য কয়েকটা টাকার জন্য এরা কি ভয়ানক প্ল্যান করে রেখেছে। এসব শোনার পরে উত্তমরাও কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু রুক্মিণী জেদ ধরে বসেছিল। রুক্মিণীর সন্ধ্যায় সেই বটগাছের সামনের প্রদীপ এনে সোপানকে বলে, তোমরা এসেছো, ওই গানপাত যা বলেছে আমাদেরকে সেটা করতেই হবে। উত্তমরাও বলে, তুই কি পাগল হয়ে গেছিস? রুক্মিণী জেদ ধরে বলে, যেভাবেই হোক আমার বাচ্চা চাই। উত্তমরাও বলে, এভাবে কখনোই বাচ্চা হওয়া সম্ভব নাকি? আর ইয়াশওয়ানকে টাকা দিয়ে বলে, যেই মেয়ে নাবালিকা এমন মেয়েকে দেখেই মারবি। উত্তমরাও মানা করলে রুক্মিণী রেগে বলে, মানুষ আমাকে বন্ধা বলে, এই কলঙ্ক আমি মানতে পারবো না। সোপান আর ইয়াশওয়ান খুন করতে রাজি ছিল না, কিন্তু মদ আর 15 টাকার লোভ দেখালে তাদের নিয়ত খারাপ হয়ে যায়। সোপান আর ইয়াশওয়ান গায়েবিকের শীষ দিয়ে মাঠে ডাকে, তারপর আড়ালে নিয়ে মেরে ফেলে আর তার রক্ত নিয়ে আসে উত্তম রায়ের বাসায়। সামেন্দ্রি রেগে সোপানকে বলে, সব যদি টাকার লোভেই করিস তাহলে বাচ্চা মেয়ের সাথে অন্যায় কেন করলি? সোপান বলে, আমি এসব করিনি, ইয়াশওয়ান করেছে। গানপাত বলে, আমার প্ল্যান ছিল একটা পূজা করব, টাকা নিব, সব শেষ হয়ে যাবে, কারণ কোনো সুস্থ মানুষ কখনোই নরবরে দিতে রাজি হবে না। রামাকান্ত হতবাক হয়ে বলে, আমি বুঝতে পারছি না যে সামান্য করে টাকার জন্য তুমি এসব প্ল্যান করলে। গানপাত বলে, আসলে মানভাতের সবচেয়ে নাম করা বাসা হলো রুক্মিণীর বাসা, আর রুক্মিণীদের সাথে ভালো সম্পর্ক, মানে পুরো গ্রাম আমাকে মানবে, তাই এসব প্ল্যান করেছিলাম। কিন্তু উত্তমরাও সত্যি সত্যি এক বাচ্চা মেয়েকে মেরে রক্ত এনে আমাকে ডাকে। শিশিতে রক্ত দেখে গানপাত ভয়ে কাঁপছিল, কিন্তু নাটক যখন শুরু করেছে চালিয়ে যাওয়া তো লাগবেই, তাই সে রাতেই রক্ত কঙ্কালের খুলিতে লাগিয়ে সেই বটগাছের সামনে বসে পূজা করতে থাকে। গানপাত সোপানকে হঠাৎ জিজ্ঞেস করে, লাশ কোথায় রেখেছো? সোপান বলে, কেন, যেখানে মেরেছি সেখানেই আছে। গানপাত এবার নতুন কাহিনী বানিয়ে বলে, রক্ত তো এই গ্রামের বড় আত্মাকে দিয়েছ, কিন্তু এই গ্রামে থাকা পাণ্ডুরা পাথরগুলো যে কত বছর ধরে ক্ষুধার্ত, তাদেরকে শান্ত করতে লাশ লাগবে। রক্ত এই আত্মাকে দিবে আর লাশ দিবে পাণ্ডুরা পাথরকে। সোপান বলে, লাশ তো এখনো কেউ পায়নি, তাহলে আমি পাণ্ডুরা পাথরের কাছে লাশটা রেখে আসি, বলি চলে যায়। এবার বুঝেছেন প্রথম লাশটা কেন 2 দিন পরে আরেক জায়গায় পাওয়া গিয়েছিল। গানপাত রুক্মিণী আর উত্তমরাওকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, সব এখন ঠিক হয়ে যাবে। এরপর সবাই 1 মাস অপেক্ষা করে, কিন্তু কোনো ফলাফল না পেয়ে গানপাতকে জিজ্ঞেস করলে গানপাত বলে, আত্মা এখনো খুশি হয়নি, তার আরো রক্ত লাগবে। তাই সোপান আর ইয়াশওয়ান্ত দ্বিতীয় খুন করে, মানে শাকিলাকে খুন করে। সোপান শাকিলাকে রুটির লোভ দেখালে শাকিলা দৌড়ে তার কাছে আসে। শাকিলা দৌড়ে এসে রুটি নিয়ে মজা করে খাচ্ছিল, আর এরা এতটাই নির্মম যে সেই অবস্থাতেই ইয়াশওয়ান্ত এসে শাকিলার গলা টিপে তাকে মেরে ফেলে, আর সোপান চাকু চালায়। শাকিলার রক্ত দিয়ে গানপাত আবারও পূজা করে। এর পরে কয়েকদিন অপেক্ষা করা হয়, কিন্তু এবারও কোনো ফলাফল না পেলে উত্তমরাও প্রচুর রেগে যায়, তাই গানপাতকে বাসায় ডাকে। কয়েকবার ডাকার পরও উত্তমরাও আর রুক্মিণী না বের হলে পাশে আরেক রুম থেকে উত্তমরাওয়ের মা বলে, কেমন তান্ত্রিক রে তুই, জানিস না যে ওর দম আটকে যাচ্ছে? গানপাত অবাক হয়ে জিজ্ঞেস করে, কার? তখনই উত্তমরাও প্রচুর রেগে এসে বলে, বলদ মনে হয় আমাদের, তোর জন্য কত খরচ করেছি, কত পূজা করেছি, এমনকি 2টা খুনও করলাম, সব নষ্ট হয়ে গেল। তুই বলেছিলি টাকা ফেরত দিবি, তাহলে এখনই দে। গানপাত বলে, আগে আমার কথা তো শুনবেন, দোষ আপনার লোকেদের, বারবার বলেছিলাম মেয়ে যেন কুমারী হয়, কিন্তু এই যে খবর পড়ে দেখেন মারার আগে মেয়েগুলোর সাথে অন্যায় করা হয়েছে, তাহলে ফলাফল কিভাবে পাবেন? রুকমণি বলে, তাহলে এখন কি হবে? গানপাত বলে, তাহলে এবার আরো একটা বলে দিতে হবে। এই কথা শুনে উত্তমরাও বিরক্ত হয়ে বলে, অনেক হয়েছে, এখন তুই আমার টাকা ফিরিয়ে দে, যা এখান থেকে, এসব পূজা পাঠের কথা ভুলেও বলতে আসবি না। গানপাত বলে, কেবলই আপনার মায়ের সাথে কথা বলে জানতে পারলাম মা নাকি উল্টা জন্ম নিয়েছিল, আর সে নাকি গুপ্তধনের স্বপ্ন দেখে, এসব আগে কেন বলেননি? রুক্মিণী বিরক্ত হয়ে বলে, তার সাথে এসবের কি সাধ? গানপাত বলে, মা যে গুপ্তধনের স্বপ্ন দেখে সেটা এই গাছের নিচে পোতা, আর এই গাছের আত্মা বছরের পর বছর সেই গুপ্তধন রক্ষা করছে,
তাই সে এখন বিরক্ত হয়ে গেছে। এই জন্যই তার রাগ আপনাদের উপরে পড়েছে। এই গুপ্তধন বের করে আত্মাকে মুক্ত করতে হবে, তাহলে আপনি পাবেন গুপ্তধন আর রুক্মিণী পাবে বাচ্চা। কথাটা শোনা মাত্রই উত্তম রাও আর রুক্মিণীর চোখ লোভে চকচক করে ওঠে। রুক্মিণী দৌড়ে এসে বলে, একবার যখন নেমেছি এবার আর পিছু হাঁটা যাবে না, পরের পূজাটাও করে নিব। সামেন্দ্রী বলে 8 থেকে 10 দিন পরে গানপাত এসে জানায় সে কোনো বাঙালি বাবা থেকে নতুন মন্ত্র আকরা বাকরা উকরা শিখেছে। মানে এবার ওই আত্মাকে কুমারী মেয়ের বলি না, বরং 11টা মহিলার বলে দিতে হবে। রামাকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, আর এতেও রুক্মিণী আর উত্তমরাও রাজি হয়ে গেল? সামেন্দ্রী বলে, হ্যাঁ, কারণ রুক্মিণী একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে গিয়েছিল আর উত্তমরাও গুপ্তধনের জন্য। রামাকান্ত বলে, এই জন্যই তুমি তখন থানায় বেনামে চিঠি দিয়ে সতর্ক করেছিলে। সামেন্দ্রী বলে, তারপরও ওই শয়তান পারাংজে কোনো তদন্ত করেনি, আর এরপরেই হয় 3 নম্বর খুন। এইসব শুনে রামাকান্ত আর সহ্য করতে না পেরে গানপাতকে জিজ্ঞেস করে, একের পর এক খুন করেই যাচ্ছে আর তুমি টাকা লুটে যাচ্ছ? গানপাত বলে, এক পূজায় 100 করে দক্ষিণা দিচ্ছিল। আমার মেয়ে ছোটবেলা থেকেই টিবিতে আক্রান্ত, তার জন্য প্রতি মাসে দামি ওষুধ আর ইঞ্জেকশন লাগে, তারপরে এক্সরে না কি বলে এসব পরীক্ষা করায়। এত টাকা জোগাড়ের জন্য এটাই ছিল সহজ মাধ্যম। রামাকান্ত রেগে বলে, নিজের মেয়েকে বাঁচাতে তুই অন্যের স্ত্রী আর মেয়েকে মারার প্ল্যান করলি? আর চতুর্থ খুনে তো শরীরের কিছু অংশ কেটেই নিয়ে গিয়েছিল। গানপাত বলে, সবার নজরে আমি একজন তান্ত্রিক, এখন আমি যদি উল্টাপাল্টা মন্ত্র না পড়ি, উল্টাপাল্টা কাজ না করি, তাহলে আমাকে কেউ বিশ্বাস করবে? তাই চতুর্থ খুনে লাশের মাথা, বুকের মাংস আর কাটা আঙ্গুল চেয়েছিলাম। এই সব এক করে মহা পূজা করি, যেন গুপ্তধন একা একাই বের হয়ে আসে। এমন হওয়াটাই কি উচিত ছিল না বলেন? রামাকান্ত বলে, ও তুইও বিশ্বাস করতি যে এসব আজগবি কাজ করলে গুপ্তধন বের হয়ে আসবে? গানপাত বলে, উত্তম রাও আর ওর বুড়িমা এমনই বিশ্বাস করত, কিন্তু এত পূজা পাঠের পরও যখন কিছু হলো না তখন উত্তম রাও আমার উপর রেগে যায়। তখন আমি সোপান আর ইয়াশওয়ানকে বলি যে লাশ যেখানে লুকিয়েছিস আমাকে সেখানে নিয়ে চল, একটা কাজ এখনো বাকি। রামাকান্ত বলে, হ্যাঁ, লাশের চারপাশে চক্র বানিয়ে সুপারি রেখেছো তাই তো? গানপাত বলে, হ্যাঁ, ওই যা মনে হলো তাই করেছি, যেন আবারও ওদের বিশ্বাস জিততে পারি। ভাকাত রেগে বলে, তোর জন্য স্যার কত রাত জেগে কালো জাদুর বই পড়েছে যেন এর মানে বের করতে পারে, বলেই দেয় কোষে এক চড়। রামাকান্তকে বলে, মাফ করবেন, কিন্তু এর মতো লোককে না মেরে আর থাকতে পারলাম না। আসলেই সত্য, আমার সামনে আসলে তো জুতা দিয়ে মারতাম। রামাকান্ত জিজ্ঞেস করে, চতুর্থ খুনের পরে তুই আর কেরামতি না দেখিয়ে বারামতিতে লুকিয়ে পড়লি কেন? গানপাত বলে, পাংশে স্যার রুকমণি আর উত্তম রাওকে ধরে নিয়ে গিয়েছিল, ধরা পড়ার ভয়েই পালিয়েছিলাম। ভাকাত রেগে জিজ্ঞেস করে, পূজা করার জন্য তুই যদি না থাকিস তাহলে পরের 3টা খুন কেন হলো? গানপাত বলে, মনে হয় অন্য কোনো তান্ত্রিক খুঁজে করেছে। সামেন্দি জানায়, আমি যখন রুকমিণীর সাথে দেখা করতে জেলে যাই তখন রুকমিণী আগের খুনের সমস্ত ঘটনা আমাকে জানায়, কারণ সে জানতো না যে সোপান আমাকে আগেই সব বলে দিয়েছে। রুকমিণী বলে, আমরা জেলে থাকা অবস্থায় গ্রামে আরেকটা খুন হলে পুলিশ ভাববে আগের খুনগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে সোপান আরেকটা খুনের জন্য কোনোভাবেই রাজি হচ্ছিল না, আর ইয়াশওয়ান তো বহু আগেই গ্রাম ছেড়ে পালিয়েছিল। এরপর আমি টুকিয়াকে রুকমিণী আর উত্তম রাওয়ার সাথে দেখা করাই। টুকিয়া প্রথমে রাজি না হলেও রুকমিণী বলে, সারা জীবন আমাদের টাকায় চলেছিস, এখন তো তোকে এই কাজ করতেই হবে। টুকিয়াও বাধ্য হয়ে সোপানের সাথে ব্রিজের উপর থেকে পাথর ফেলে 5ম খুন করে। 5ম খুনের কাজ না হলে 6ষ্ঠ খুন করা হয় হালিমাকে। এতদিন পর্যন্ত আলাদা আলাদা জাতের মানুষদেরকে মারা হচ্ছিল, উত্তম রামের জাত থেকে কাউকে মারা হয়নি, তাই পরবর্তী মানে 7ম টার্গেট হয় পার্বতী, যাকে গল্পের প্রথমে দেখানো হয়েছিল। এসব খুনের পর পুলিশ উত্তম রাও আর রুকমিণীকে নির্দোষ মনে করে জেল থেকে মুক্ত করে দেয়। তাহলে কোন্ডিয়াকে কেন মারা হলো? এটা আবার বলো না যে কোন্ডিয়া তোমার ছাগল হারিয়েছে তাই তাকে খুন করেছো। আসলে সেদিন কোন্ডিয়া যখন কামলিকে খেলতে ডেকে নিয়ে যায় তখন রুকমিণী বলে, এতদিন যত খুন হয়েছে সবগুলো হয়তো কোনো মহিলার নয়তো কোনো বাচ্চা মেয়ের, আর তাই পুলিশ এটাকে পূজা বা কোনো কালো জাদু মনে করছে। উত্তম রাও বলে, তুই এখন তোর পরিচিত কোনো ছোট বাচ্চাকে খুন করবি, যেন রামাকান্ত আমাদের উপরে সন্দেহ করা বাদ দিয়ে মুম্বাই চলে যায়। সামিন্দি বলে, আপনার পরিচিত এমন কোনো বাচ্চা ছেলে আছে? রুকমিণী বলে, কেন, কোন্ডিয়া আছে না? কোন্ডিয়ার নাম শুনে সামিন্দির অন্তরাত্মায় যেন কেঁপে ওঠে। সামিন্দি বলে, কোন্ডিয়া অনেক ভালো ছেলে, তাছাড়াও ওর মা আমার জন্য জেলে গেছে, আমি ওকে মারতে পারবো না। উত্তম রাও রেগে সামিন্দির গলা চেপে বলে, কোন্ডিয়াকে না মারলে কামলিকে মেরে ফেলবো। মেয়েকে বাঁচাতে সামিন্দি বলে, সোপান এসব কাজ আর করবে না বলেছে। নীললজ্জ রুকমিণী আয়েশ করে হার খেতে খেতে বলে, 15 টাকার মদের বোতলের জন্য যে কেউ এই কাজ করতে রাজি হয়ে যাবে। সামিন্দির তীব্র অপরাধবোধ নিয়ে বলে, আমি কোনোভাবে কোন্ডিয়াকে মারতে চাচ্ছিলাম না, আর কোন্ডিয়া তো সোপানের নিজের ভাগ্নে, তাই রুকমিণীকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু রুকমিণী টাকা দিয়ে লোভ দিয়ে বলে, তুই না করলে অন্য কেউ করবে। উত্তম রাও সোপানের হাতে 1 বোতল মদ ধরিয়ে দেয়। তীব্র শোকে হাঁটতে হাঁটতে সোপান চলে যায়। সামিন্দ্রি বলে, শেষে আমি বাজিয়া আর পালিয়াকে রাজি করাই, এরা আমার সাথে দেরিতে কাজ করত, আর এভাবেই বাজিয়া আর পালিয়া কোন্ডিয়াকে নির্মম ভাবে খুন করে। ভাকাত বলে, কোন্ডিয়াকে খুন করেই তোমরা সবচেয়ে বড়
ভুলটা করেছো। রামাকান্ত বলে তাহলে বাবুকে ছেড়ে দিলে কেন? সামান্ড্রি বলে তখন গলিতে গলিতে পুলিশ, বাবুকে এখানে মারাটা কোনোভাবেই সম্ভব ছিল না, তাই বাবুকে মানভাতের বাইরে নিয়ে মারার প্ল্যান বানাই। রামাকান্ত জিজ্ঞেস করে কাল তো তুমি কিছু বলতে রাজিই হলে না, আজ হঠাৎ কি এমন হলো যে তুমি নিজেই সব বললে? সামান্ড্রি বলে আমার কামলি ওই বাসায় এমন কিছু দেখেছিল যার জন্য রুক্মিণী কখনোই ওকে বাঁচিয়ে রাখবে না। আসলে চতুর্থ খুনের পরে গানপা যখন কাটা মাথা দিয়ে আগুনের সামনে পূজা করছিল তখন কামলি দরজার ফাঁকা দিয়ে এসব দেখে ফেলে, আর এটাই সেদিন তার খাতায় আঁকায়, যেটা সামিন্দ্রি দেখে পুড়িয়ে দিয়েছিল। সামিন্দ্রি অসহায়ের মতো কান্না করতে করতে বলে দয়া করে আমার মেয়েকে রক্ষা করেন। রামাকান্ত বলে তোমাকে ম্যাজিস্ট্রেটের সামনে এসব বলতে হবে, তারপর আমরা তোমাকে সরকারি সাক্ষী বানানোর প্রক্রিয়া শুরু করব। কদম বলে তাহলে সোপান, গানপাত আর সামিন্দ্রি যেহেতু সরকারি সাক্ষী হয়ে গেছে তাহলে তো এই কেস সলভ। উত্তম কুমার আর রুক্মিণীকে গ্রেফতার করা হয়, সোপান এবং টুকিয়াকে ফাঁসি দেওয়া হয়। কাচুবাকু ভণ্ডামির ব্যবসা বাদ দিয়ে পরিশ্রম করে টাকা কামানো শুরু করেছে। বর্তমানে শহরের স্কুলে পড়া কামলিকে রামাকান্ত জেলে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসে। আসলে যেখানে খারাপ থাকে সেখানে ভালোও থাকে, তাই একটু কষ্ট করে খারাপ পথটাকে না বেছে ভালো পথে এগোলে শেষে সব ভালোই হয়ে যায়। রামাকান্তের বিনয়ী আচরণের কারণেই সামিন্দ্রি বিশ্বাস করে নিজেকে শুধরে নিয়েছিল, আর তার কারণেই কামলি পেয়েছে একটা সুন্দর ভবিষ্যৎ। কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অতিরিক্ত জেদ আর লোভের পরিণতি যে কতটা খারাপ ফলাফল বয়ে আনতে পারে তার চাক্ষুষ প্রমাণ আজকের এই গল্প। তাই সামান্য হলেও কোনো কুসংস্কারকে বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া কখনোই উচিত না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।